রেসিডেন্সি অ্যাডমিশন এক্সাম মার্চ 2022 এ ভর্তিচ্ছুক প্রিয় চিকিৎসক ভাই ও বোনদেরকে আজকের সলভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। একদম পরীক্ষার শেষ মুহূর্ত, এই মাসটাই তো আপনাদের শেষ মাস। এখন তো আর নতুন করে কিছু পড়ার নেই, এখন শুধু পুরাতন যা পড়েছিলেন এতদিন সেগুলো রিভিশন এবং পরীক্ষা দেওয়া। আজকের আপনাদের সাবজেক্ট ফাইনাল হচ্ছে ফার্মাকোলজি সাবজেক্ট ফাইনালে আমি অলরেডি আপনাদেরকে ফার্মাকোলজির যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো অলরেডি বলে দেওয়া হয়েছে এবং টপিকসগুলো নিশ্চয়ই আপনারা এতদিনে একদম মুখস্থ ঠোঁটস্থ করে রেখেছেন। ওই টপিকসগুলোর বাইরে এখন এই মুহূর্তে আর আপাতত নতুন করে কিছু পড়ার দরকার নাই। ওই টপিকসগুলোই বারবার করে রিভিশন দেন। আর পুরাতন কোশ্চেনগুলো যেগুলো আছে, অলরেডি যে কোশ্চেনগুলো আছে আপনারা সবসময় মনে রাখবেন যে রেসিডেন্সি পরীক্ষায়, ভর্তি এক্সামে যেই প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নের অলরেডি 60% প্রশ্ন আপনাদের হাতে আছে। 60% প্রশ্ন আপনাদের হাতে আছে, আপনারা ওই 60% প্রশ্ন অলরেডি পেয়ে গেছেন এবং কোশ্চেন আউট হয়ে গেছে এই 60%। বাকি 40% আপনাদের কনসেপ্ট থেকে এবং প্রিপারেশন থেকে পরীক্ষা হবে। 60% এই হাতে পাওয়া কোশ্চেনগুলো অলরেডি প্রিভিয়াস কোশ্চেনগুলো যেগুলা, এই কোশ্চেনগুলো থেকে যদি কোনো কিছু মিস হয় তাহলে কিন্তু রেসিডেন্সিতে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। কাজেই পরীক্ষায় চান্স পাওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে পুরাতন কোনো টপিক্সের কোনো কোশ্চেনের একটা স্টেমও ভুল করা যাবে না, কোনোভাবেই না। নতুন ভুল করতে হলে নতুন কোশ্চেনগুলো ভুল করবেন। নতুন কোশ্চেনের 5টা স্টেমের মধ্যে হয়তো 3টা হবে, কোনোটার 2টা হবে, ওইটা আপনার খুব মেকআপ করা যাবে। কিন্তু পুরাতনগুলো যদি আপনি ভুল করেন সেই ক্ষেত্রে মেকআপ করাটা কিন্তু কঠিন হয়ে যাবে। যাই হোক, অলরেডি আপনাদেরকে সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে সাবজেক্ট ফাইনাল আশা করি সবাই খুব ভালোভাবে দিয়েছেন। সাবজেক্ট ফাইনালের প্রশ্ন আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকে যে সাবজেক্ট ফাইনালের প্রশ্নগুলো অনেকটাই রিপিট হয়েছে। আসলে এইভাবেই রিপিট হবে কোশ্চেন। আগের কোশ্চেনগুলোই বারবারে ঘুরিয়ে ফিরে আসবে সাবজেক্ট ফাইনালে। এবারের কোশ্চেনে কয়েকটা গত রেসিডেন্সি এক্সামিনেশন এক্সাম 21-এর কোশ্চেন দেওয়া হয়েছে। বাকি কোশ্চেনগুলা অলরেডি আগের কোশ্চেনগুলাই। আসলে মেইন পরীক্ষা এরকমই হবে যে পুরাতন কোশ্চেনগুলি খুব কমন কোশ্চেন, খুব প্রিয় মানে পরিচিত কোশ্চেন, এগুলোই বারবারে আসবে। এগুলাতেই যারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবেন তাদের জন্য সাফল্য আছে। আর যারা দিতে কোনো কারণে আল্লাহ না করুক মাথা গরম হয়ে যায় বা কোনো কারণে যদি না দিতে পারেন বা 2-1টা যদি মিস হয়ে যায় তাদের জন্য আসলে চান্স পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের প্রশ্নে যাচ্ছি। প্রথম কোশ্চেন আপনাদের পরিচিত কোশ্চেন, দ্য ফলোইং ড্রাগস অ্যাক্ট বাই ইনহিবিটিং এনজাইম। এনজাইম ইনডিউসার, এনজাইম ইনহিবিটর সম্পর্কে আমরা অনেক আগেই বলেছিলাম, তারপর আবার বলছি যে যেগুলা হেপাটিক মাইক্রোজোমাল, যে ড্রাগগুলা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে বাড়ায় এবং এনজাইমের কাজটাকে, অ্যাক্টিভিটিটাকে বাড়ায়, সেগুলোকে বলা হয় এনজাইম ইনডিউসার এবং এই প্রসেসটাকে বলা হয় এনজাইম ইন্ডাকশন। এনজাইম ইন্ডাকশন যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি কি ঘটনা ঘটে, মানে এনজাইম ইন্ডাকশনের রেজাল্ট কি দেখতে পাচ্ছেন। থেরাপিউটিক ফেলিউর হতে পারে এনজাইম ইন্ডাকশনের ফলে। ইনক্রিজড টক্সিসিটি, যদিও এটা লেস কমন, কারণ এনজাইম ইন্ডাকশন করলে আমাদের যেই ড্রাগটা ইনডিউসার, সেই ড্রাগটা যদি এনজাইমটা ইন্ডাকশন করে, আপনারা অলরেডি জানেন যে ফলে অন্য যে ড্রাগগুলা, ওই ড্রাগগুলার মেটাবলিজম অনেক বেশি হয়, ফলে ওই ড্রাগগুলা লেস ইফেক্টিভ হয়, মানে ওগুলা কাজ খুব একটা করতে পারে না। কাজেই তখন আমাদের টক্সিসিটি হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। তারপরে টক্সিসিটি হতে পারে, এটা একটু মনে রাখবেন। যদি লেস কমন, পরীক্ষা এইভাবে স্টেম আসে যে লেস কমন, সেই ক্ষেত্রে কিন্তু টক্সিসিটি ট্রু হবে। ডেভেলপমেন্ট অফ টলারেন্স হতে পারে, ইভ্যালুয়েশন অফ দ্য ডিজিজ, কারণ যে আমরা যেই ড্রাগটা অলরেডি নিয়েছি সেই ড্রাগটা যদি কাজ না করে ডিজিজটা ইভ্যালুয়েট হবে, এটাই স্বাভাবিক। এবং ইনক্রিজ ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইন ড্রাগ রেসপন্স, ড্রাগ ইন্টারাকশন বেশি হবে। আচ্ছা, এনজাইম ইনডিউসারগুলোর নাম এখানে আছে। আপনাদেরকে আগেও টিপস দিয়েছিলাম যে এনজাইম ইনডিউসার এবং ইনহিবিটরের মধ্যে শুধু একটা, যে কোনো একটা মনে রাখবেন। আমি ইনহিবিটরগুলোর নাম মনে রেখেছিলাম। আচ্ছা, এনজাইম ইনহিবিটর সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে ইফেক্টিভনেস বাড়াবে, ইনক্রিজ দ্য টক্সিসিটি এবং ড্রাগ ইন্টারাকশন করবে। অকেশনালি থেরাপিউটিক ফেলিউর হয়। এখানে আমি মনে রেখেছিলাম যেটা আপনাদেরকে সোনাম কিউ ডিভাইস দিয়ে একটা মিনোমিক্স দিয়ে, এসতে হচ্ছে স্পাইনোল্যাকটোন স্যাকুইনাভির, ওতে হচ্ছে ওপিসি এবং ওমিপ্রাজল, এনতে নট্রিপ্টাইলিন, নিউস্টিগমিন এবং NSAID।
এতে অ্যালোপুরিনল, অ্যামাইডারন, অ্যাসপিরিন, এসি ইনহিবিটর। এসি ইনহিবিটরটা ভালোভাবে মনে রাখবেন। এসি ইনহিবিটরে কিন্তু এনজাইম ইনহিবিটর নামটা আছে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, কাজেই এটা একটা এনজাইম ইনহিবিটরি ড্রাগ। মাও ইনহিবিটর একই রকম, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, যেটা এমতে ম্যাক্রোলিড আছে, মাও ইনহিবিটর আছে এবং মেট্রোনিডাজোল আছে। মিথোট্রেক্সেট, কিউতে কুইনিলিন এবং কুইনোলন, ডিতে ডাইসালফ্রাম, ডায়াজিপাম, ইতে ইথানল, ভিতে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, আইসোনিয়াজিড। ওখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আইসোনিয়াজিড এবং ওমিপ্রাজল এটা কিন্তু বোথ এনজাইম ইনডিউসার এবং ইনহিবিটর দুইটা হিসেবেই কাজ করে, দুইটাতে ট্রু দিতে পারেন। ইট্রাকোনাজল, সিমেটিডিন, সিপ্রোফ্লক্সাসিন, কর্টিকোস্টেরয়েড এবং ইরেথ্রোমাইসিন, এরা হচ্ছে এনজাইম ইনহিবিটর। কাজে আমাদের এখানে কোশ্চেনে ছিল কি এনজাইম ইনহিবিটিং এনজাইমস, ইনহিবিটর কে আছে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিপ্রোফ্লক্সাসিন, অ্যাসপিরিন, মিথোট্রেক্সেট, এই তিনটা এখানে আছে, বাকিগুলা ফলস হবে। এই কোশ্চেনটাও আগের কোশ্চেন, ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়ার একটা বক্স আমরা অলরেডি আপনাদেরকে বলেছি। হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোনেট্রেমিয়া, হাইপারনেট্রেমিয়া খুবই 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 কমন টপিকস এবং প্রত্যেকবারই কোশ্চেন আসে। হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া থেকে ইসিজি চেঞ্জ অথবা কজ, ক্লিনিক্যাল সিমটম, যে কোনো একটা টপিক্সের কোশ্চেন অবশ্যই আসবে। কাজেই হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপারনেট্রেমিয়া না পড়ে কোনোভাবেই এক্সাম হলে যাওয়া যাবে না। এই টপিকসগুলা এত এত ঘন ঘন আসে এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও, বাস্তব ক্লিনিক্যাল লাইফেও এই হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া এবং হাইপারনেট্রেমিয়া এত ইনভেরিয়েবলি পেশেন্টও আসে যে এটা আসলে ডাক্তার মাত্রই অবশ্যই জানা উচিত। আচ্ছা, ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়া আমি বলেছিলাম যে এখানে আমাদের দুইটা হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়ার যে দুইটা চার্ট আছে ডেভিডসনের, প্রত্যেকটা স্টিম মনে রাখতে হবে, প্রতিটা স্টিম। এবং এমনকি প্রথম আগে শুধু এইখান থেকে মানে কজগুলো থেকে কোশ্চেন আসতো, কিন্তু ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে আদার ফিচার্স অ্যান্ড কমেন্টস এগুলো থেকেও আসতেছে। যেমন ড্রাগ কজিং হাইপোক্যালেমিয়া হুইচ ইজ কজড বাই ইনফ্লাক্স অফ পটাশিয়াম ইনটু দ্য সেল, এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্রিমটা দিয়ে আসলো। এভাবে কিন্তু আসতেই পারে, যেহেতু এখন পুরাতন টপিকস থেকে কোশ্চেন আসে, কিন্তু স্ট্রিম কিন্তু সেম থাকতেছে না এবং কোশ্চেনটাও একটু ঘুরিয়ে দেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, যারা একটু কনফার্ম করতে চান চান্স পাওয়া, তাদের জন্য এই জিনিসগুলো মিস করা যাবে না। কাজে এখানে শুধু ফ্রুসামাইডটা আমাদের হাইপোক্যালেমিয়া করে দেখতে পাচ্ছেন, বাকিগুলা কেউ হাইপোক্যালেমিয়া ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়াতে বাকি কোনোটা নাই। লুপ ডায়োরেটিক্স, থায়াজাইড এগুলো আছে, এর মধ্যে ফ্রুসামাইডটা হচ্ছে আমাদের ড্রাগ ইনডিউসড হাইপোক্যালেমিয়া করে। পরবর্তী কোশ্চেন, ক্রনিক সিম্পল গ্লুকোমা ক্যান বি ট্রিটেড উইথ। হ্যাঁ, এটা গ্লুকোমা, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, এটা আপনার আমাদের ফ্যাকাল্টি থেকেও আসতে পারে এই কোশ্চেনটা, আবার ফার্মাকোলজি থেকেও আসতে পারে। যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই কমন কোশ্চেন। অপথ্যালমোলজি থেকে এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি আসে, আবার আপনি যদি ফার্মাকোলজি বেসিসে ধরেন সেখান থেকেও আসতে পারে। মানে এই কোশ্চেনটা 2-3 থেকে আসতে পারে এবং যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক্স। আমি অ্যান্টিগ্লুকোমা ড্রাগসের একটা চার্ট আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। প্যারাসিম্প্যাথোমাইমেটিক, সিম্প্যাথোমাইমেটিক কারা কারা আছে এর মধ্যে, এই চার্টটা আপনারা যদি কোথাও আপনাদের এইভাবে কোনো নোট করা না থাকে স্ক্রিনশট নিয়ে রাখেন, এই চার্টটা একটু মুখস্থ রাখবেন। আসলে নতুন করে তো এখন মুখস্থ করার কিছু নাই, মানে আগেরটাই আগে যদি কেউ প্রিপারেশন নিয়ে থাকেন যে একটু আলাদা আলাদা খাপ ছাড়া আছে, তারা স্ক্রিনশট নিয়ে একটু ভালোভাবে এটা দেখে নিতে পারেন যে প্যারাসিম্প্যাথোমাইমেটিক কে আছে। পাইলোকার্পিন, ফাইসোস্টিগমিন, ইকোথায়োফেট এবং কার্বাকল, এই তিনটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথোমাইমেটিক চারটা। আর সিম্প্যাথোমাইমেটিক আছে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড, বিটা ব্লকারের মধ্যে টিমোলল, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এসিটাজোলামাইড, আর প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, হাইপারঅসমোটিক এজেন্সি আছে ম্যাগনেটল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারগুলো, এগুলো আমরা অ্যান্টিগ্লুকোমা ড্রাগ হিসেবে ইউজ করি। আর মায়োসিসের কজ, মাইড্রিয়াসিসের কজ অলরেডি আপনাদেরকে বলেছি, মানে অপথ্যালমোলজি থেকে আপনার যদি ড্রাগগুলা মানে একটা টপিক যদি পড়েন, মায়োসিস মাইড্রিয়াসিসের কজগুলো অবশ্যই আপনাদেরকে দেখে যেতেই হবে। এই জিনিসগুলো অলরেডি আপনারা দেখেছেন, তারপর আমি আরেকবার বলতেছি মায়োসিসের কজগুলো কি কি। ইফেক্টস অফ লোকাল মায়োটিক্স, প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগ এবং ইফেক্টস অফ সিম্প্যাথেটিক মরফিন, সিস্টেমিক মরফিন, আইরোডোসাইক্লাইটিস, হর্নার সিনড্রোম, হেড ইনজুরি, সেনেল ডিজিজ, মায়োটিক পিউপিল এবং স্ট্রং লাইট ডিউরিং স্লিপ, এগুলো হচ্ছে আমাদের মায়োসিসের কজ। মাইড্রিয়াসিসের কজ কি কি?
টপিক্যাল সিম্প্যাথোমাইমেটিক ড্রাগস, টপিক্যাল প্যারাসিম্প্যাথোমাইমেটিক ড্রাগস। সিম্প্যাথোমাইমেটিকে কি আছে, যেমন অ্যাড্রেনালিন, ফিনালিফ্রিন, এবং প্যারাসিম্প্যাথিক অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, ট্রপিকামাইড এবং সাইক্লোপেন্টোলেট। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, অ্যাবসোলিউট গ্লুকোমা, অপটিক অ্যাট্রোফি, থার্ড নার্ভ পালসি এবং বেলাডোনা পয়জনিং, এগুলো হচ্ছে আমাদের মাইড্রিয়াসিসের কজ। কাজে আমাদের এখানে ছিল ক্রনিক সিম্পল গ্লুকোমা ক্যান বি ট্রিটেড বাই, মানে অ্যান্টিগ্লুকোমা ড্রাগ কি আছে। অ্যান্টিগ্লুকোমা এখানে দেখতে পাচ্ছেন অ্যাট্রোপিনে, তো ফলস হবে বোঝাই যাচ্ছে, এটা আমাদের অ্যান্টিগ্লুকোমা ড্রাগ না। পাইলোকার্পিন হতে পারে, স্কোপোলামাইড ফলস, ফাইসোস্টিগমিন এবং ইকোথায়োফেট, এই দুটো আমরা অ্যান্টিগ্লুকোমা ড্রাগে পড়েছি, কাজে এই দুটো ট্রু। টেরাটোজেনিক ড্রাগস আর পরবর্তী কোশ্চেন, টেরাটোজেনিক ড্রাগস সেফ ইন প্রেগনেন্সি, ড্রাগস অ্যান্টিহাইপারটেনসিভ সেফ ইন প্রেগনেন্সি, এই কোশ্চেনগুলা একটা কোশ্চেন প্রত্যেকবারই আসে, টেরাটোজেনিক হয় টেরাটোজেনিক অথবা অ্যান্টিহাইপারটেনসিভ সেফ ইন প্রেগনেন্সি। একবার এরকম এসেছিল যে ম্যালেরিয়ার ড্রাগ কোনটা সেফ ইন প্রেগনেন্সি, এভাবে এসেছিল। কাজেই এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট টপিক্স। ডেভিডসন একটা বক্স আছে অ্যান্টিবায়োটিক্সের একটা বক্স আছে, ওই বক্সটা মুখস্থ করবেন। সাথে আমি এখানে একটা দেখিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে ক্যাটজাঙ্গার একটা লিস্ট। এই বক্সটা যেগুলো আমাদের মার্ক করা আছে ওইগুলো আমাদের অলরেডি পরীক্ষায় স্টিম এসেছে। একটি লম্বা বক্স, যারা নিশ্চিত করতে চান চান্স পাওয়া তারা আসলে পুরোটাই মুখস্থ করা দরকার মনে হচ্ছে। আর যদি মনে করেন যে না একান্তই হচ্ছে না, শেষ মুহূর্তে এত কিছু মনে থাকতেছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এই লাল মার্ক করা যে ড্রাগগুলো আমি দেখিয়েছি, এসি ইনহিবিটর, বারবিচুরেট, সাইক্লোফসফামাইড, ডায়াজিপাম, মিথোট্রেক্সেট, পেনিসিলামিন, টেট্রাসাইক্লিন এবং ওয়ারফেরিন, এইগুলো অবশ্যই মনে রাখবেন। এগুলো অলরেডি আপনাদের পরীক্ষায় কয়েকবার এসেছে। কাজেই এখান থেকে দেখতে পাচ্ছেন সাইক্লোফসফামাইড এখানে ট্রু হবে, টেস্টোস্টেরন একটা, সোডিয়াম বারবিটাল, এগুলো ট্রু হবে। পেনিসিলিন, হেপারিন, এগুলো ফলস। লো থেরাপিউটিক ইন্ডেক্স সম্পর্কে আপনারা অলরেডি জানেন যে থেরাপিউটিক ইন্ডেক্স মানে হচ্ছে LD50 বাই ED50, মানে লিথাল ডোজ 50 বাই ইফেক্টিভ ডোজ 50। লিথাল ডোজ মানে হচ্ছে যেই ডোজে ড্রাগটা আমি নিলে 50% সাবজেক্ট, মানে টেস্ট সাবজেক্ট, যেটা ধরুন আমরা সাধারণত গিনিপিগ ইউজ করি, গিনিপিগের মধ্যে 50% গিনিপিগ যেই ডোজে ড্রাগটা দিলে 50% গিনিপিগ মারা যাবে, সেটা হচ্ছে লিথাল ডোজ 50। আর ইফেক্টিভ ডোজ 50 হচ্ছে আমাদের যেই ডোজে ড্রাগটা দিলে আমরা যেই ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা পেতে চাচ্ছি, সেই ইফেক্টটা 50% সাবজেক্টের, মানে 50% যদি গিনিপিগ যদি আমরা টেস্ট করি, 50% গিনিপিগে ওই ইফেক্টটা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ইফেক্টিভ ডোজ 50। এটা আমাদের থেরাপিউটিক, এটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। এবং থেরাপিউটিক ইন্ডেক্সটা সুবিধা কি, এটা হচ্ছে প্রোভাইড এ মেজার অফ সেফটি অফ এনি ড্রাগ বাট নট পটেন্সি অফ দ্যাট ড্রাগ। এটা কিন্তু পটেন্সি ইন্ডিকেট করে না, এটা হচ্ছে সেফটি, এটা কতটুকু সেফ, এটা হচ্ছে আমার থেরাপিউটিক ইন্ডেক্স দিয়ে আমি বের করতে পারি। থেরাপিউটিক ইন্ডেক্স যদি 1 হয় মানে আমার লিথাল ডোজ এবং ইফেক্টিভ ডোজ যদি সমান হয়, মানে আমি 50 যেই ডোজে আমার খেলে আমি মারা যাব সেই ডোজ এবং যেই ডোজে খেলে আমার ইফেক্ট হবে সেই ডোজ যদি এক সমান হয়, তাহলে ড্রাগটা অবশ্যই পয়জন হবে। ঠিক আছে, কারণ হচ্ছে পয়জন, একমাত্র পয়জনেই একটা মানুষকে মেরে ফেলতে পারবে বা একটা সাবজেক্টকে মেরে ফেলতে পারে। কাজেই যদি ইফেক্ট পেতে চাই অতটুকু ড্রাগ খেয়ে যদি আমি মারাই যাই, সেক্ষেত্রে সেটা কিন্তু একটা পয়জন। ঠিক আছে, তাহলে মোর থেরাপিউটিক ইন্ডেক্স সেফ অ্যান্ড মোর সেফ, অবশ্যই সেফ, কারণ থেরাপিউটিক ইন্ডেক্স যত বেশি হবে আমি ড্রাগটা তত বেশি পরিমাণে খেলে আমার মারা যাওয়ার সম্ভাবনা, মানে লিথাল ডোজে নেওয়ার সম্ভাবনা কম হয়। ফর সেপার অ্যাপ্লিকেশন থেরাপিউটিক ইন্ডেক্স মাস্ট বি মোর দ্যান 1, এবং যদি আমি অলরেডি বলেছি থেরাপিউটিক ইন্ডেক্স যদি 1 হয় তাহলে এটা একটা পয়জন। এ ড্রাগ হ্যাজ ডিফারেন্ট থেরাপিউটিক ইন্ডেক্স ডিফারেন্ট অন দ্য ডিপেন্ডিং অন দ্য ইউজ, বিভিন্ন ইউজে বিভিন্ন রকম থেরাপিউটিক ইন্ডেক্স হতে পারে এবং ইভ্যালুয়েশন অফ নিউ ড্রাগ। আচ্ছা, থেরাপিউটিক ইন্ডেক্স হাই এবং লো আমি কয়েকটা বলেছি, আমরা ম্যাক্সিমাম ড্রাগসেরই থেরাপিউটিক ইন্ডেক্স লো। কাজেই আমি সাজেস্ট করবো যে শুধুমাত্র হাই থেরাপিউটিক ইন্ডেক্স যেগুলো, এগুলো একটু মুখস্থ করে যাবেন, যেমন অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন, সালফোনামাইড, বেনজোডায়াজিপামের মধ্যে ডায়াজিপাম কিন্তু মনে হয় যে একটা লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ, যদিও ডায়াজিপাম একটা ঘুমের ওষুধ সম্পর্কে আমাদের জেনারেল পপুলেশনের মানে লেমেনদের একটা আইডিয়া ধারণা আছে যে ঘুমের ওষুধ খুব খারাপ ওষুধ, যে কোনো সময় অনেকে সুইসাইড করেন ঘুমের ওষুধ দিয়ে, কিন্তু আসলে কিন্তু ডায়াজিপামের থেরাপিউটিক ইন্ডেক্স আসলে অনেক বেশি। ডায়াজিপাম খেয়ে কিন্তু সুইসাইড করাটা খুব একটা ভালো চয়েস না, এটা হচ্ছে ডায়াজিপাম কিন্তু সুইসাইডের জন্য ভালো ওষুধ না। মানে আলটিমেটলি এটা অনেক বড় থেরাপিউটিক ইন্ডেক্স, 20, 25টা 30টা ওষুধ খেলেও দেখা যায় যে অনেক সময় এরকম মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, ক্লোনাজিপাম, তারপর হচ্ছে ডায়াবেটিস, থায়াজাইড ডায়াবেটিস, অ্যানাসিডাম, প্যারাসিটামল, ফিনাইটোয়েন এবং ওমিপ্রাজল,
এরা হাই থেরাপিউটিক ইন্ডেক্স, মানে সেফ ড্রাগ তুলনামূলক। কাজে লো থেরাপিউটিক ইন্ডেক্স আমি বলবো যে হাইগুলা শুধু ফলস দিবেন, বাকিগুলো ট্রু। যেমন পেনিসিলিন ফলস, প্যারাসিটামল ফলস, বাকিগুলো ট্রু। বায়োট্রান্সফরমেশন অফ এ ড্রাগ। বায়োট্রান্সফরমেশন সম্পর্কে আগেও বলেছি, আবার বলছি। বায়োট্রান্সফরমেশনটা কি? এটা হচ্ছে কনভার্সন অফ এ লিপিড সলিউবল নন পোলার ড্রাগ টু এ ওয়াটার সলিউবল পোলার ড্রাগ হুইচ ইজ সুইটেবল ফর এক্সক্রিশন। মানে আমার ড্রাগটাকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য যেই মেটাবলিক প্রসেস, এটাকে বলা হয় বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন হচ্ছে আমার লিপিড সলিউবল। লিপিড সলিউবল মানে হচ্ছে আমার শরীরে থাকার মতো, আর ওয়াটার সলিউবল মানে এটা এক্সক্রিশনের, মানে পোলার এক্সক্রিশনের, এটা এক্সক্রিশনের জন্য মোর ক্যাপেবল। এরকম ড্রাগ তৈরি করাকে বলা হয় বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন কনভার্টস অ্যাক্টিভ ড্রাগ টু ইনঅ্যাক্টিভ মেটাবোলাইটস, প্রো ড্রাগ টু অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ ড্রাগ টু মোর অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ ড্রাগ টু টক্সিক মেটাবোলাইটস এন্ড টক্সিক প্রোডাক্ট অফ দ্য অ্যাক্টিভ ড্রাগ। আচ্ছা, তো এখানে আমার কি ছিল যে রিডিউস ইটস ওয়াটার সলিউবিলিটি। আমরা পড়েছি বায়োট্রান্সফরমেশন ওয়াটার সলিউবিলিটি বাড়ায়, মানে এটাকে এক্সক্রিশন করার জন্য আমাদের ওয়াটার সলিউবিলিটি বাড়াইতে হবে। কাজে বায়োট্রান্সফরমেশন হলে আমাদের ওয়াটার সলিউবিলিটি বাড়বে। ইনক্রিজ ইজ লিপিড সলিউবিলিটি। বায়োট্রান্সফরমেশনে লিপিড সলিউবিলিটি বাড়ে না, বরং লিপিড সলিউবিলিটি কমে। এটা ফলস। মে প্রডিউস অ্যাক্টিভ মেটাবোলাইটস। হ্যাঁ, আমরা বলেছি যে বায়োট্রান্সফরমেশন হলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ড্রাগ থেকে অ্যাক্টিভ মেটাবোলাইট হয়, অ্যাক্টিভ ড্রাগ থেকে মোর অ্যাক্টিভ ড্রাগ হয়। কাজে এটা ট্রু। ইনভলভস ফেজ 2 ফলোড বাই ফেজ 1। না, এটা ফলস। এবং মে প্রলং দ্য হাফ লাইফ অফ দ্য ড্রাগ। না, বায়োট্রান্সফরমেশন আমরা জানি ড্রাগটা শরীর থেকে বের করে দেওয়ার জন্য বায়োট্রান্সফরমেশন হয়, কাজেই এটা হাফ লাইফ বাড়ানোর কোনো কারণ নাই, এটা ফলস। পরবর্তী কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন আপনাদের জিরো অর্ডার কাইনেটিক্স। জিরো অর্ডার কাইনেটিক্স, আমরা ফার্স্ট অর্ডার এবং জিরো অর্ডার কাইনেটিক্স অলরেডি বলেছি যে ড্রাগ ইলিমিনেশন দুইটা প্রসেসে হতে পারে। একটা হচ্ছে আফটার অ্যাকশন অফ দ্য ড্রাগ ইট উইল বি এক্সক্রিটেড ফ্রম দ্য বডি বাই 2 প্রসেস। দুইটা প্রসেসে হতে পারে। এক নাম্বার হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, 2 নাম্বার হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। ডিপেন্ডিং অন দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, মানে এটা কি ফার্স্ট অর্ডারে যাবে না জিরো অর্ডারে যাবে, এটা প্লাজমা কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে অনেকটা, সম্পূর্ণ না তবে অনেকটাই প্লাজমা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এবং অ্যাভেলেবল এনজাইম অফ মেটাবলিজম, ওই ড্রাগটা মেটাবলাইজ করার জন্য যে এনজাইম, ওই এনজাইম অ্যাভেলেবল কি না তার উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্সের একটা ডিফারেন্স এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে ক্রাইটেরিয়া কি। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য ড্রাগ কিন্তু ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, এবং অল্প কিছু ড্রাগ যেমন অ্যাসপিরিন, অ্যালকোহল, ফিনাইলটোয়াইন, মিথোট্রেক্সিড এরা কিন্তু জিরো অর্ডার কাইনেটিক ইউজুয়ালি ফলো করে। এটা হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই, কিন্তু মোস্ট অফ দ্য ড্রাগ ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে আগে যায়, কিন্তু কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে আবার জিরো অর্ডারও যেতে পারে। আচ্ছা, কনস্ট্যান্ট ফ্র্যাকশন ফার্স্ট অর্ডার কি? ফার্স্ট অর্ডার হচ্ছে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ উইল বি এক্সিডেড, মানে একটা ড্রাগের একটা ফ্র্যাকশন, মানে যদি আমি 100 গ্রাম 100 মিলিগ্রামের একটা ড্রাগ খাই, সেটার 50 মিলিগ্রাম প্রথম ঘন্টায় গেল, তার পরের ঘন্টায় গেল 50 মিলিগ্রামের অর্ধেক, মানে 25 মিলিগ্রাম, এইভাবে মানে একটা ফ্র্যাকশন যাবে, হাফ করে কত হবে আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আর জিরো অর্ডার কাইনেটিক্স হচ্ছে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ ইজ এক্সিডেড। যেমন একটা যদি 100 মিলিগ্রামের একটা ড্রাগ আমরা নেই, সেটা ধরলাম 1 ঘন্টায় 5 মিলিগ্রাম যায়, পরের 1 ঘন্টা যাবে আরও 5 মিলিগ্রাম, মানে প্রথম ঘন্টা 1 ঘন্টা পরে হবে আমাদের 95 মিলিগ্রাম পাবো, তার 1 ঘন্টা পরে পাবো 90 মিলিগ্রাম, তার 1 ঘন্টা পরে পাবো 85 মিলিগ্রাম, এইরকমভাবে পাবো। আর যদি এটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে, তাহলে প্রথম ঘন্টায় আমরা কত পাচ্ছি? 50 মিলিগ্রাম, 100 মিলিগ্রামের অর্ধেক হয়ে যাবে, তারপরের ঘন্টায় আবার ওই 50-র অর্ধেক হবে, মানে 25 মিলিগ্রাম, এভাবে কমতে থাকবে। মানে এটা এখানে হাফ লাইফটা কনস্ট্যান্ট, আর এখানে হাফ লাইফটা কনস্ট্যান্ট না জিরো অর্ডারে। আচ্ছা, কনস্ট্যান্ট ক্লিয়ারেন্স। ফার্স্ট অর্ডার হচ্ছে ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট, আর জিরো অর্ডারে ক্লিয়ারেন্সটা কনস্ট্যান্ট না। লিভার এনজাইম ইন এক্সেস আর লিভার এনজাইম নট ইন এক্সেস, এখানে এলিমিনেশন রেট ইজ প্রপোর্শনাল টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ, যেটা বলেছি যে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, আর এলিমিনেশন রেট ইজ নট প্রপোর্শনাল টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আয়োনাইজড ড্রাগ এক্সক্রিটেড মেইনলি বাই দ্য কিডনি এন্ড এক্সক্রিশন ডিপেন্ডস অন দ্য pH অফ দ্য ইউরিন, আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ, এন্ড আয়োনাইজড ড্রাগ লেস এক্সক্রিশন হয়, ওটা আমরা বলেছি অলরেডি যে আমাদের ফেজ অফ মেটাবলিজমে। তাহলে এখানে আমাদের কোশ্চেন ছিল কি, ইন জিরো অর্ডার কাইনেটিক কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ উইল বি এলিমিনেটেড। কনস্ট্যান্ট অ্যামাউন্ট অবশ্যই এলিমিনেটেড হয়, আমরা বললাম জিরো অর্ডারে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্টে হয়, এবং ফার্স্ট অর্ডারে একটা কনস্ট্যান্ট ফ্র্যাকশনে হয়, কাজে এটা ফলস। ট্রু। পরবর্তী কোশ্চেন, টি হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট। আমরা বলেছি যে জিরো অর্ডারে টি হাফ লাইফ কনস্ট্যান্ট না, ফার্স্ট অর্ডারে টি হাফ লাইফ কনস্ট্যান্ট, কাজে এটা ফলস। occurs when metabolizing eliminating enzyme is saturated, এটা true. Accounts for elimination of most of the drug, zero order most of the drug না, first order হচ্ছে most of the drug, and rate of elimination dependent on the drug concentration, এটা false. পরবর্তী কোশ্চেন, the following drug can cross placental barrier। বলেছি আপনাদেরকে যে
অলরেডি যে আপনার সাজেশনে দেওয়া আছে যে প্লাসেন্টাল ব্যারিয়ার এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার, খুবই ইম্পর্টেন্ট দুটো টপিকস। যারা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে কোন কোন ড্রাগ, কারা পারে না, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার কোন কোন ড্রাগ পারে না, এগুলা সবগুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়াও এই ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার এগুলো কিন্তু আপনাদের ফিজিওলজিতে বা অ্যানাটমিতে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা কিছু ড্রাগ দিয়েছিলাম যে ড্রাগ দ্যাট ক্যান কজ প্লাসেন্টাল ব্যারিয়ার কি কি ছিল? অল সিডেটিভ, হিপনোটিক, অ্যালকোহল, ফিনাইটোইন, ভ্যালপ্রয়েড, মরফিন, ওয়ারফেরিন, ফেন্সিডার, আইসোটিটিনোয়েন, রেডিও আয়োডিন, মেটফরমিন, ভিনক্রিস্টিন, ভিটামিন এ এবং লাইভ ভ্যাকসিন, এরা কিন্তু ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। আর ব্লাড ব্রেন ব্যারিয়ার কারা ক্রস করতে পারে, এটাও আমি দিয়েছিলাম যে এই ড্রাগগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এরা পারে না। তো যে এখানে দেখতে পাচ্ছেন যে যারা পারে না এদের সংখ্যা একটু তুলনামূলক কম, এই জিনিসটা একটু বড়, এই জিনিসটা একটু ছোটো, কাজে আমি পার্সোনালি সাজেস্ট করবো যে কারা পারে না এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, বাকিগুলা ফলস দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তাহলে মরফিন ডায়াজিপাম ট্রু হবে, হ্যাপারিন আমরা পড়ি নাই, ওয়ারফেরিন ট্রু হবে এবং অ্যাট্রাকোডিয়াম পড়ি নাই, ফলস হবে। ইনফরমেশন অবটেন ফ্রম গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ। গ্রেডেড ডোজ রেসপন্স কার্ভ থেকে আমরা কি কি জানতে পারি, এটা এখানে দেওয়া আছে। পোটেন্সি, এফিকেসি, সেফটি মার্জিন এবং টাইপ অফ ড্রাগ অ্যান্টাগনিজম। আর হচ্ছে কোয়ান্টাল ডোজ রেসপন্স রিলেশনশিপ হচ্ছে আমরা কি কি ইনফরমেশন জানি এখান থেকে, থেরাপিউটিক ইন্ডেক্স জানি এবং ভেরিয়েশন অফ দ্য ড্রাগ রেসপন্স এবং ইন্ডিভিজুয়াল, এই দুটো জানতে পারি। কাজে এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম চারটা, আপনাদের যে চারটা আছে এই চারটাই এখানে দেওয়া আছে, প্রথম চারটাই ট্রু এবং টু ড্রাগ ক্যানট বি কম্পেয়ার্ড, এটা ফলস। পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন। আমরা বলেছিলাম অ্যাডভার্স রিয়াকশন দুই রকমের আছে, একটা হচ্ছে টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন, একটা টাইপ বি অ্যাডভার্স রিয়াকশন। অ্যাডভার্স রিয়াকশন মানে কি? নক্সাস আনইনটেন্ডেড রিয়াকশন অ্যাট কনভেনশনাল ডোজ। আমাদের যে নর্মাল ডোজে আমরা ড্রাগটা নিই, এটা ড্রাগ যদি আপনি অনেক অ্যামাউন্টে নেন, অ্যাবনর্মাল অ্যামাউন্টে নেন, অনেক বেশি পরিমাণে নেন, তাহলে কিন্তু একটা রিয়াকশন হবে। এটা কিন্তু অ্যাডভার্স রিয়াকশন না। আমরা নর্মাল ডোজে, মানে আমরা যে ডোজ, ডিজায়ার্ড ডোজ, মানে থেরাপিউটিক ইন্ডেক্সের রেঞ্জের মধ্যে যদি আমরা ড্রাগটা নিই, মানে ইফেক্টিভ ডোজের মধ্যে যদি ড্রাগটা নিই, তারপরে যদি কোনো অ্যাডভার্স ইফেক্ট পাওয়া যায় যেটা নক্সাস এবং আনইনটেন্ডেড, যেটা আমরা চাই না, এরকম ইফেক্টগুলোকে বলা হয় অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এটা বেনিফিশিয়ালও হতে পারে, হার্মফুলও হতে পারে। ইউজুয়ালি 1 থেকে 10 দিনের মধ্যেই, থেরাপির 1 থেকে 10 দিনের মধ্যে আমাদের এই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনগুলো হয়। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আমি বলেছি দুই রকমের আছে, কি কি? টাইপ এ এবং টাইপ বি। টাইপ এটা হচ্ছে আমার অগমেন্টেড এবং টাইপ বিটা হচ্ছে বিজার। টাইপ এ এইটাই কমন, 75% হয় টাইপ এ। কি কি? এটার মধ্যে ডোজ ডিপেন্ডেন্ট, প্রিডিক্টেবল, মরবিডিটি বেশি হয় এখানে মর্টালিটির চেয়ে, কিন্তু টাইপ বিতে কিন্তু মর্টালিটি বেশি হয়। টাইপ এ এটা ইনসিডিয়াস অনসেট এবং টাইপ বিটা ইউজুয়ালি অ্যাকিউট অনসেট। টাইপ এ মে বি অ্যাটেনুয়েটেড বাই ডোজ রিডাকশন, আর টাইপ বিটা হচ্ছে নট অ্যাটেনুয়েটেড বাই ডোজ রিডাকশন। টাইপ এ স্কিল ম্যানেজমেন্ট ক্যান রিডিউস দ্য ইনসিডেন্স, টাইপ বিটা এরকম স্কিল ম্যানেজমেন্ট না, এটা আসলে প্রিডিক্ট করা যায় না কেন টাইপ বি রিয়াকশন হচ্ছে, কখন হবে, কাজেই এটা টাইপ বিটা এরকম না। এক্সটেনশন অফ দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অ্যান্ড কমন ইন দ্য রেনাল অ্যান্ড লিভার ডিজিজ। এক্সাম্পল হচ্ছে যেমন ইনসুলিন যদি আমি একটু নর্মালের চেয়ে একটু বেশি হয় বা ইনসুলিন দিলে আমার হাইপোগ্লাইসেমিয়া কিন্তু হতে পারে, এটা কিন্তু এক্সপেক্টেড, ঠিক আছে? এরকম এগুলো হচ্ছে টাইপ এ রিয়াকশন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিডিক্টেবল, অবশ্যই প্রিডিক্টেবল আমি বললাম। টাইপ বিটা কিন্তু এরকম প্রিডিক্টেবল না। টাইপ এটা ডোজ রিলেটেড, অবশ্যই টাইপের মরবিডিটি মর্টালিটির চেয়ে মর্টালিটি কম হয়, এখানে মর্টালিটি মোর দেওয়া আছে, যেটা ফলস হবে। এবং স্কিল ম্যানেজমেন্ট ক্যান রিডিউস দ্য ইনসিডেন্স, এটা ট্রু। পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, ড্রাগ অ্যাডমিনিস্টার থ্রু ইনহেলেশন রুট। আমরা বলেছিলাম রুট সম্পর্কে, কয়েকটা রুটের ড্রাগ। আসলে এটা আমরা যারা ডাক্তার আছি তাদের অলরেডি আমরা জানি কোন ড্রাগ আমরা কোন রুটে দেই ইউজুয়ালি। তারপরেও কয়েকটা অ্যাবনর্মাল ড্রাগ আছে একটু মনে রাখার জন্য, যেমন জিটিএন, একটা একটু মনে রাখার জন্য, এটা আমার মনে থাকতো না, মানে জিটিএন আমরা সবসময় সাবলিঙ্গুয়াল শুনেই অভ্যস্ত, সাবলিঙ্গুয়াল জিটিএন, কিন্তু জিটিএন যে ওরালও দেওয়া হয় এটা আমি মানে আমার প্রায় আমি যখন মডেল টেস্ট দিতাম বা এমসিকিউ এরকম সাবজেক্ট বানাতাম তখন আমি ভুল করতাম, এই জন্য আপনাদেরকে বলবো জিটিএনটা কিন্তু ওরাল দেওয়া যায়। জিটিএন সাবলিঙ্গুয়াল তো আমরা দিই, এটা আমরা জানি। তারপরে আরও কয়েকটা জিনিস এরকম একটু মনে রাখার চেষ্টা করেন, যেমন হাইড্রোকর্টিসন, সালমেটেরল, এগুলো কিন্তু ইনহেলেশন রুটে দেওয়া হয়। আপনার ওরাল রুটের ইউজুয়ালি
পারবেন সবগুলাই। ইনহেলেশনগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। আর বাকি কোনটার কি সুবিধা অসুবিধা, যেমন ইন্টারভেনাসের সুবিধা হচ্ছে এটা কোনো অ্যাবজর্পশন ফেজ নেই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা স্টিম পরীক্ষায় প্রায় আসে যে কোন রুটের কোনো অ্যাবজর্পশন ফেজ নেই, ইন্টারভেনাস রুটের কোনো অ্যাবজর্পশন ফেজ নেই এবং 100% বায়ো অ্যাভেলেবিলিটি। আচ্ছা, ড্রাগ তাহলে এখানে আমরা বললাম যে ড্রাগ অ্যাডমিনিস্টার থ্রু দি ইনহেলেশন রুট। কোন কোন ড্রাগ ইনহেলেশন রুট? ইপ্রেটোপিয়াম ব্রোমাইড, হাইড্রোকর্টিসন কিন্তু ইনহেলেশন রুটে এখানে আছে এবং হাইড্রোকর্টিসন ইনহেলেশন রুটে দেওয়া হয়। কাজে এই জিনিসটাও এখানে একটা কোশ্চেনে ভুল আছে, হাইড্রোকর্টিসনটা ট্রু হবে। অ্যামিনোফাইলিন দেওয়া হয় না, মন্টিলোগাস দেওয়া হয় না, সালমেট্রোল দেওয়া হয়, এটা ট্রু। এখানে একটু কোশ্চেনের ভুল আছে, একটু কারেক্ট করে নেবেন। ড্রাগ কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এইরকম কিছু বিরক্তিকর কোশ্চেন প্রায়ই আসে। ড্রাগ কজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ কজিং হেপাটাইটিস, ড্রাগ কজিং ফটোসেন্সিটিভিটি, ড্রাগ কজিং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ কজিং গলস্টোন। এই কোশ্চেনগুলো আসলে বেশ কিছু মানে শুধু ড্রাগের নাম মুখস্থ করে রাখতে হয়, মনে থাকে না, বেশ লাগে, কিন্তু কিছু করার নেই। মিনোমিক্স মনে তৈরি করে একটু মুখস্থ করার চেষ্টা করবেন। যেমন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যে ড্রাগগুলো আছে, থিওপ্রিন, 6-মার্কেপ্টোপিউরিন, তারপর হচ্ছে সালফোনামাইড, স্ট্রোজেন, রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন, ভ্যালপ্রিক অ্যাসিড, অ্যান্টি-এইচআইভি ড্রাগগুলা এবং 5-অ্যামিনোস্যালিসিলিক অ্যাসিড 5 আসা যেটা, থাইজাইডাইরেটিস, এরা কিন্তু প্যানক্রিয়াটাইটিস করে। কাজেই এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে সাইক্লোস্পিরিনটা এখানে ফলস এবং ট্যামোক্সিফেন ফলস, বাকি তিনটাই কিন্তু এখানে আমাদের এই লিস্টে আছে। এই তিনটাই আমাদের প্যানক্রিয়াটাইটিস করে এবং তিনটা ট্রু হবে। এই ধাঁচের যে কোশ্চেনগুলো আছে, যেমন ড্রাগ কোজিং গাম হাইপারট্রফি, ড্রাগ কোজিং ফটোসেন্সিটিভিটি, ড্রাগ কোজিং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ কোজিং হেপাটাইটিস, কোলেনজাইটিস, এই জিনিসগুলা একটু চার্ট করে বারবার একটু রিভিশন দেন, কারণ অন্য কোশ্চেনগুলো দেখা যায় যে একটু কনসেপ্ট থাকলে পারা যায়, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসলে মুখস্থ না থাকলে পারা যায় না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দ্য ফলোয়িং পেয়ার অফ ড্রাগস অ্যাক্ট আপন সেম রিসেপ্টর। সেম রিসেপ্টর, ড্রাগ রিসেপ্টর অলরেডি বলেছি যে সেম রিসেপ্টরে কাজ করে, আপনারা রিসেপ্টর সম্পর্কে আইডিয়া আছে। যেমন রেনিটিডিন, এটা আমাদের একটা H2 ব্লকার, রেনিটিডিন, এবং হিস্টামিন হচ্ছে আমাদের H1 ব্লকার, মানে দুইটাই হিস্টামিন ব্লক রিসেপ্টরকে ব্লক করে। কাজেই এটা কিন্তু সেম রিসেপ্টরে কাজ করতেছে, এটা ট্রু। অ্যাট্রোপিন এবং মরফিন, অ্যাট্রোপিনটা কিন্তু আমাদের কোলিনার্জিক রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং মরফিন হচ্ছে ওপিওয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কাজেই দুইটা আলাদা রিসেপ্টর, কাজে এটা ফলস। গ্লাইসিন এন্ড স্ট্রিকনিন, আমরা দেখেন স্ট্রিকনিন হচ্ছে একটা গ্লাইসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কাজেই এটা আমাদের ট্রু হবে। দেখতে পাচ্ছেন ট্রু। প্রোপ্রানোলন আর ইপ্রেটোপিয়াম, আপনি দেখেন প্রোপ্রানোলন হচ্ছে একটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার এবং ইপ্রেটোপিয়াম হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার, দুই রকম রিসেপ্টর, কাজে এটা ফলস। এবং এখানে আমাদের ডোপামিন এবং হ্যালোপেরিডল দুইটাই কিন্তু ডোপামিন রিসেপ্টরের উপরে কাজ করে, বোথ অ্যাকশন ডোপামিন রিসেপ্টর, কাজেই এটা ফলস। ট্রু, কারণ একই কাজ করে ডোপামিন, এটা ট্রু। পরবর্তী কোশ্চেন হচ্ছে অ্যাট্রোপিন নিয়ে। অ্যাট্রোপিন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট্রোপিন ড্রাগসটা আলাদা করে একটু দেখতে হবে। যেমন অ্যাট্রোপিন কি করে, সাইক্লোপ্লেজিয়া, ব্রেডিকার্ডিয়া, এইখানে দেখেন অ্যাট্রোপিনের ইফেক্টগুলো, মাইড্রিয়াসিস, ফটোফোবিয়া করতে পারে, সাইক্লোপ্লেজিয়া কিন্তু করে, লস অফ লাইট রিফ্লেক্স, ব্লাড ভিশন, ড্রাই স্যান্ডি আই। অ্যাট্রোপিন এমনিতে নর্মাল চোখে দিলে ইন্ট্রাঅকুলার প্রেসারে কোনো চেঞ্জ করে না, কিন্তু যদি আমরা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাই দিই সেই ক্ষেত্রে কিন্তু এটা ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়াবে। কাজেই অ্যাট্রোপিন যদি আসে যে নো ইফেক্টস এভাবে বলে দিলে, তখন যদি ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার ইন দ্য ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, সেই ক্ষেত্রে কিন্তু ট্রু হবে। যদি এভাবে আসে যে অ্যাট্রোপিন কজেস ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার, সেই ক্ষেত্রে এটা ফলস দেওয়াটাই সেফ। আদার ইফেক্টের মধ্যে আছে ড্রাই মাউথ, হট অ্যান্ড ড্রাই স্কিন, কনস্টিপেশন, ইউরিনারি রিটেনশন, অ্যাট্রোপিন ফিভার, অ্যাট্রোপিন ফ্লাশ, ট্যাকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, ব্রঙ্কোডাইলেশন, রেস্টলেসনেস, অ্যাংজাইটি অ্যান্ড এক্সাইটমেন্ট। কাজে দেখছেন এখানে অ্যাট্রোপিন সাইক্লোপ্লেজিয়া করে, ব্রেডিকার্ডিয়া করে না, এটা ট্যাকিকার্ডিয়া করবে। তারপর হচ্ছে ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার কমাবে, এটা ইন্ট্রাঅকুলার প্রেশার কমায় না। আপনি বলেছিলাম যে ইন্ট্রাঅকুলার প্রেশার হয় যদি ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা হতে পারে, এটা বাড়াতে পারে কিন্তু কমায় তো না কোনোভাবে, কাজে এটা ফলস। ইউরিনারি রিটেনশন এবং ব্রঙ্কোডাইলেশন, এগুলো ট্রু হবে।
পরবর্তী কোশ্চেন, সিলেক্ট দ্য ড্রাগ হুইচ ক্যান ইমপ্রুভ ইউজিং ফ্লো রেট ইন বিইপি উইদাউট ইফেক্টিং দ্য প্রোস্টেট সাইজ। এখানে বলেছিলাম জানেন আপনারা দুই রকমের বিপিএইচ এর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া ড্রাগ দুই রকমের আছে। একটা হচ্ছে আলফা 1 ব্লকার, আলফা 1 অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, আর একটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। আলফা 1 অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্টগুলো আর কি ট্যামসোলোসিন আর হচ্ছে আলফুজোসিন, আর 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর হচ্ছে আমাদের ফেনাস্টেরাইড এবং ডুটাস্টেরাইড। এই দুটো হচ্ছে আমাদের 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোস্টেটের সাইজ কিন্তু আলফা 1 অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট যারা এরা কমায় না, কিন্তু 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর যারা এরা কমায়। কাজেই আমাদের এই ফেনাস্টেরাইড আর ডুটাস্টেরাইড এই দুটো হচ্ছে প্রোস্টেটের সাইজ কমাবে, আর ট্যামসোলোসিন আলফুজোসিন করে প্রোস্টেটের সাইজের উপরে কোনো ইফেক্ট নাই। কাজে আমাদের কোশ্চেনে যেটা ছিল যে বিপিতে কোনটা কাজ করে, ট্যামসোলোসিন আর আলফুজোসিন, এই দুটো ট্রু হবে, বাকিগুলো কিন্তু ফল হবে। দেন ফেনাস্টেরাইড ডুটাস্টেরাইড এগুলো ট্রু ফলস, শুধু ট্যামসোলোসিনটা এখানে ট্রু। পরবর্তী কোশ্চেন 16 নম্বর কোশ্চেন হচ্ছে কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং অ্যাড্রেনোরিসেপ্টর অ্যাক্টিভেশন। অ্যাড্রেনোরিসেপ্টর অ্যাক্টিভেশনের জন্য যে একটা চার্ট আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, এই কোশ্চেনটা এই বক্সটা মানে চার্টটা একদম চোখের সামনে রাখতে হবে সারাক্ষণ, চোখ বন্ধ করলেই যেন আপনারা এই চার্টটা দেখেন, এইভাবে এটা মুখস্থ করতে হবে। কারণ এই চার্টটা থেকে মানে এরকম সরাসরি কোশ্চেন খুব কম আসে, না, এই সরাসরি কোশ্চেনও প্রায়ই আসে, তার চেয়ে বেশি এই চার্টের কনসেপ্ট নিয়ে খুব বেশি কোশ্চেন আসে। এই চার্টের কনসেপ্ট দিয়ে অনেক কোশ্চেনের আপনি অ্যান্সার করতে পারবেন সরাসরি কোশ্চেন যদি নাও আসে। যেমন আলফা 1 যদি ভ্যাসোকনস্ট্রিকশন করে, ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স, ইনক্রিজ ব্লাড প্রেশার, মাইড্রিয়াসিস এন্ড ইনক্রিজ ক্লোজার অফ দ্য ইন্টারনাল স্ফিংক্টার অফ দ্য ব্লাডার। আলফা 2 ইনহিবিশন অফ দ্য নরএপিনেফ্রিন রিলিজ, inhibition of the acetylcholine release and inhibition of the insulin release. Beta 1 tachycardia করে, increased lipolysis করে, increased myocardial contractility এবং increased release of renin, আর beta 2 করে vasodilation, decreased peripheral resistance, bronchodilation, increased muscle and liver glycogenolysis, increased release of glucagon and relaxed uterine smooth muscle। যে আমাদের এখানে কোশ্চেনে দেখেন বিটা 1 renin release বাড়ায়, হ্যাঁ বিটা 1 renin release বাড়ায় আমাদের এখানে, increase renin release। তারপরটা হচ্ছে আলফা 1 মায়োসিস করে, দেখেন আলফা 1 এ মায়োসিসের কোনো কথা নেই, বরং মাইড্রিয়াসিসের কথা আছে, কাজে এটা ফলস। বিটা 2 ইনক্রিজ দ্য রিলিজ অফ গ্লুকাগন, হ্যাঁ বিটা 2 গ্লুকাগন রিলিজ বাড়ায়, দেখতে পাচ্ছেন ইনক্রিজ লিভার গ্লাইকোজেনোলাইসিস, ইনক্রিজ রিলিজ অফ গ্লুকাগন। তারপর হচ্ছে আলফা 2 ইনহিবিশন অফ দ্য ইনসুলিন রিলিজ, আলফা 2 ইনসুলিনের রিলিজ ইনহিবিট করে, দেখতে পাচ্ছেন আলফা 2 ইনহিবিশন অফ ইনসুলিন রিলিজ, কাজে এটা ট্রু হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন কি, আমাদের একটা চার্ট এখানে দেখেন, অ্যানাফাইলেটিক শক, স্ট্যাটাস অ্যাজমাটিকাস, কার্ডিয়াক অ্যারেস্ট, লোকাল অ্যানেস্থেটিকের সাথে আমরা অ্যাড্রেনালিন ইউজ করি, কারণ এটা কি করে, অ্যাড্রেনালিন আমাদের কি করে, ভ্যাসোকনস্ট্রিকশন করে। ভ্যাসোকনস্ট্রিকশন করলে আমাদের লোকাল অ্যানেস্থেটিক যদি দিই, আমরা ওই জায়গাটাতে অ্যানেস্থেটিক এজেন্টটা লোকালাইজ থাকে, ছড়া যায় না, ফলে আমাদের লোকাল অ্যানেস্থেটিক ইফেক্টটা ভালো পাওয়া যায়। হাইপোগ্লাইসেমিক আর ইনসুলিন শক করে এবং শকে ইউজ করা হয় এবং ওপেনিং এর গ্লুকোমাতে ইউজ করা যায়। এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেশন অফ অ্যাড্রেনালিন কি অ্যানাফাইলেটিক শক, হাইপার টেনশন অ্যাড্রেনালিন ইউজ করব না, আমরা হাইপোটেনশন ইউজ করি, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, ইসকেমিক হার্ট ফেলিউর না, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন না, টাইপ 1 এ ইউজ করা হয়। অ্যাসিটাইলকোলিন ইজ সিক্রেটেড এট দ্য এন্ডিং অফ, এই একটা ছবি, এটা আমার নিজের আঁকা ছবি, মানে নিজের আঁকা বলতে জিনিসটা সব জায়গায় লাইন করে লিখে আছে, কিন্তু লিখে থাকলে এরকম মনে থাকে না, এই জন্য আমি ছবিটা নিজেই ইসে থেকে এঁকে নিয়েছিলাম। দেখেন এখানে হচ্ছে এটা ব্রেন, এটা স্পাইনাল কর্ড যদি হয়, আমাদের এটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার এবং এটা হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবার, ঠিক আছে। সিম্প্যাথেটিক ফাইবার, এখানে আমাদের এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। আপনারা দেখছেন প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা কিন্তু স্পাইনাল কর্ড থেকে একটু দূরে, লম্বা দূরত্ব, অর্গানের একটু কাছাকাছি, এটা যদি অর্গান হয় এটা হচ্ছে অর্গানের একটু কাছাকাছি। আর সিম্প্যাথেটিক গ্যাংলিয়াটা দেখেন
এটা কিন্তু স্পাইনাল কর্ডের কাছাকাছি কিন্তু অর্গান থেকে দূরে। কাজেই প্যারাসিম্প্যাথির ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা বড়, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা ছোট। সিম্প্যাথিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা ছোট, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা বড়। এটা আমাদের একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, দেখেন এখানে প্যারাসিম্প্যাথিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন। আর সিম্প্যাথিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটারটা শুধু অ্যাসিটাইলকোলিন, আর পোস্ট গ্যাংলিয়নিকটা কিন্তু আমাদের অ্যাসিটাইলকোলিন না। দেখতে পাচ্ছেন এখানে পোস্ট গ্যাংলিয়নিকটা আমাদের অ্যাসিটাইলকোলিন না। কাজেই পোস্ট গ্যাংলিয়নিকটা হচ্ছে আমাদের নরঅ্যাড্রেনালিন। কাজেই যদি অ্যাসিটাইলকোলিন শুধুমাত্র সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিকে নাই, এছাড়া বাকি সব জায়গায় কিন্তু অ্যাসিটাইলকোলিন হচ্ছে নিউরোট্রান্সমিটার। পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক হচ্ছে নরঅ্যাড্রেনালিন নিউরোট্রান্সমিটার। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বি ফাইবার। দেখেন সবগুলা ফাইবারই কিন্তু প্রি গ্যাংলিয়নিক ফাইবার যত আছে সব ফাইবার হচ্ছে লং বি ফাইবার, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো বি ফাইবার, আর প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো হচ্ছে ফাইবার। সেটা যদি প্যারাসিম্প্যাথিকের ক্ষেত্রে হয়, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা ছোট হবে, প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা বড় হবে, লং হবে, এবং সিম্প্যাথিকের ক্ষেত্রে হলে প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা লং হবে এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা শর্ট হবে। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথিক ফাইবার অ্যাসিটাইলকোলিন, আমি বলেছিলাম অ্যাসিটাইলকোলিন। আচ্ছা, অ্যাসিটাইলকোলিন একটা আরও একটা আছে, মানে অ্যাসিটাইলকোলিন সব জায়গায় ট্রু, শুধুমাত্র সিম্প্যাথিক পোস্ট গ্যাংলিয়নিক যদি হয় এটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন, বাকি সব জায়গায় কিন্তু অ্যাসিটাইলকোলিন হচ্ছে নিউরোট্রান্সমিটার। আবার সোয়েট গ্ল্যান্ড এবং ইরেক্টর পিলি মাসেল এই দুইটার ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথিক, এটার ক্ষেত্রেও আবার অ্যাসিটাইলকোলিন হবে, মানে অ্যাসিটাইলকোলিন সব জায়গায় ট্রু, শুধুমাত্র নর্মাল পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিকের ক্ষেত্রে নরঅ্যাড্রেনালিন, বাকি সব জায়গায় যদি সোয়েট গ্ল্যান্ড পিলি ইরেক্টর পিলি হলে সেখানেও কিন্তু অ্যাসিটাইলকোলিন। কাজে এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেনটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথিক ফাইবার ট্রু, প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথিক ফাইবার ট্রু, পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথিক ফাইবার টু অ্যাড্রেনাল মেডুলা। দেখেন অ্যাড্রেনাল মেডুলাতেও কিন্তু অ্যাসিটাইলকোলিনই হয়, কারণ অ্যাড্রেনাল মেডুলাতে অ্যাড্রেনাল মেডুলাতে সিম্প্যাথিক ফাইবার, এখানেও কিন্তু এটাও কিন্তু ট্রু হবে। আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথিক ফাইবার সাপ্লাইং দ্য সোয়েট গ্ল্যান্ড, এটাও ট্রু। অল পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথিক নিউরন, এটাও ট্রু। সাইড ইফেক্ট অফ নরএপিনেফ্রিন, নরএপিনেফ্রিন সাইড ইফেক্ট এখানে লেখা আছে সিএনএস, অ্যাংজাইটি, ফিয়ার, টেনশন, হেডেক, cardiac arrhythmia, particularly if the patient is receiving digoxin, pulmonary edema, potent vasoconstrictor, এবং extravasation যদি হয় occurs, it can cause tissue necrosis, norepinephrine tissue necrosis করতে পারে। কাজে আমাদের এখানে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, ব্লাঞ্চিং অ্যান্ড স্লাফিং অফ দ্য স্কিন ওভার ইনফেক্টেড ভেইন, ইনজেক্টেড ভেইনে এরকম হতে পারে, ইনজেকশন সাইটে এরকম হয়, লিকেজ অফ দ্য ড্রাগ ফ্রম দ্য ভেসেল ইনটু দ্য টিস্যু, তখন কিন্তু এরকম নেক্রোসিস হতে পারে। টিস্যু নেক্রোসিস হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে না, এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া কিন্তু করে না, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া করে। গ্রানুলোমাটাস চেঞ্জ ইন দ্য লিভার, এটা বলেছিলাম যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মতো এটা কোশ্চেনটা, গ্রানুলোমাটাস চেঞ্জ, ড্রাগ কজিং গ্রানুলোমাটাস চেঞ্জ ইন দ্য লিভার, এটা মুখস্থ করতে হবে জাস্ট, আর কিছু না। এই কয়েকটা ড্রাগ, 5টা ড্রাগ, এগুলো গ্রানুলোমাটাস চেঞ্জ ইন দ্য লিভার করে, সালফোনামাইড, কার্বামাজিপিন, অ্যামফিনাইট্রিন এখানে আছে, বাকিগুলো ফলস। আচ্ছা, বিটা ব্লকার 2 রকমের হয়, একটা হচ্ছে সিলেক্টিভ কার্ডিও সিলেক্টিভ, যেটা বিটা 1, আর সিলেক্টিভ বিটা 2, আর বাকিগুলো কিন্তু নন সিলেক্টিভ বিটা ব্লকার। আচ্ছা, এখানে আমরা দেখছি আলফা ব্লকার হচ্ছে প্রাজোসিন, আর আলফা 2 সিলেক্টিভ হচ্ছে টোলাজোলিন এবং ইউহেমবিন। বিটা 1 গুলো অথবা কার্ডিও সিলেক্টিভ, এরকম স্পেসিফিক্যালি মুখস্থ করতে হবে। অ্যাটিনোলল, এসিবিউটিলল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল, প্যাক্টোলল এবং ইসমোলল, এগুলো হচ্ছে আমাদের বিটা 1, এবং বিটা 2 হচ্ছে শুধু বিউটাক্সামাইন, এটা হচ্ছে আমাদের বিটা 2 সিলেক্টিভ। ঠিক আছে, সিলেক্টিভ বিটা ব্লকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে মেটোপ্রোলল আছে এবং অ্যাটিনোলল আছে, বাকিগুলা ফলস। প্রাজোসিন তো আলফা ব্লকার, প্রোপ্রানোললটাও নন সিলেক্টিভ। তারপরে কোশ্চেন, এ চাইল্ড উইথ অ্যাজমা ইজ ট্রিটেড উইথ অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাগনিস্ট, সাইড ইফেক্ট মেবি, কি সাইড ইফেক্ট হতে পারে অ্যাড্রেনাল রিসেপ্টর অ্যাগনিস্টের? ট্রেমর, অ্যারিথমিয়া, ট্যাকিকার্ডিয়া, হাইপোক্যালেমিয়া, এই কয়েকটা এই জিনিসগুলো হতে পারে।
কাজেই এখানে দেখেন পালপিটেশন এবং মাসেল ট্রেমর আছে, এইগুলো ছাড়া বাকি সবগুলোই ফলস। পরবর্তী কোশ্চেন আমাদের, দ্য ফলোইং ডিজিজ ইজ ওরসেন বাই প্রোপ্রানোলল। প্রোপ্রানোললে আমাদের কি কি সমস্যা হতে পারে? প্রোপ্রানোলল এর কন্ট্রাইন্ডিকেশন, মানে আমাদের বিটা ব্লকারের কন্ট্রাইন্ডিকেশন। বিটা ব্লকারের কন্ট্রাইন্ডিকেশন দেখেন, বিটা ব্লকার সম্পর্কে কিন্তু ডিটেলস জানতে হবে, যে কমন ইউজ, অ্যাডভার্স ইফেক্ট, কোথায় দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেশন, আর বিটা ব্লকার উইথড্র করলে কি সমস্যা হতে পারে, সবগুলোই জানতে হবে। এখানে চার্টে মোটামুটি সবগুলোই টাচ করা হয়েছে। দেখেন বিটা ব্লকার কোথায় দেওয়া যাবে না: অ্যাডভান্সড হার্ট ফেলিউর, acute decompensated heart failure, heart block, cardiac arrest, bronchial asthma, starvation, peripheral vascular disease, diabetic patient receiving insulin, oral hypoglycemic agent, ইনসুলিন অথবা ওরাল হাইপোগ্লাইসেমিয়া যে কোনো কিছু যদি পায়, সে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটমকে মাস্ক করে। কাজেই হাইপোগ্লাইসেমিয়ার সাথে মানে অ্যান্টি ডায়াবেটিক যে কোনো কিছুর সাথে কিন্তু বিটা ব্লকার আমাদের দেওয়া যাবে না। এবং বিটা ব্লকার সাডেনলি উইথড্র করা যায় না। সাডেনলি উইথড্র করলে রিবাউন্ড হাইপারটেনশন হতে পারে এবং প্রিসিপিটেশন অফ অ্যাঞ্জাইনা, ডেঞ্জারাস অ্যারিথমিয়াও করতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিনাউডস ডিজিজ। রিনাউডস ডিজিজ হচ্ছে আমাদের একটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এখানে আমরা দিতে পারবো না। বাকিগুলোতে কিন্তু প্রোপ্রানোল দেওয়া যাবে। প্রোড্রাগ আমরা পড়েছিলাম, প্রোড্রাগ হচ্ছে ড্রাগ দ্যাট রিকোয়ার্স মেটাবলিক কনভার্সন ফর অ্যাকশন, মানে যে ড্রাগটা আমরা ইনঅ্যাক্টিভ ফর্মে নেই এবং মেটাবলিজম হওয়ার পরে এটা অ্যাক্টিভ ফর্ম হয়। মেটাবলিজম কিন্তু এখানে কিন্তু ডাইজেশন, অ্যাবজর্পশন এরকম কিছু না, আফটার মেটাবলিজম এটা অ্যাক্টিভ ড্রাগ হয়। মেটাবলিজমের ফলে এটা অ্যাক্টিভ ড্রাগ হয়। এই ড্রাগগুলোকে বলা হয় প্রোড্রাগ। এই ড্রাগগুলো কি, যেমন ড্রাগগুলোর সুবিধা কি প্রোড্রাগ নেওয়ার, যেমন ইমপ্রুভ অ্যাবজর্পশন, মানে এমন হয়তো এরকম একটা সমস্যা, এটা ড্রাগটা যদি আমরা অ্যাক্টিভ ফর্মে দিই এটা হয়তো ইন্টেস্টাইনই ডিস্ট্রয় হয়ে যাবে, অ্যাবজর্পশন হবে না বা ইন্টেস্টাইনে নষ্ট হয়ে যাবে, অ্যাবজর্পশন ইন্টেস্টাইনের ওয়াল ক্রস করতে পারে না। এটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রোড্রাগ ইউজ করতে পারি। প্রোড্রাগ ইউজ করলে আমাদের অ্যাবজর্পশনটা ভালো হবে, বায়োঅ্যাভেলেবিলিটি এবং ডিস্ট্রিবিউশনও ভালো হয় এবং লোকাল অ্যাডভার্স রিয়াকশনও কমায়। এখানে দেখেন প্রোড্রাগ এবং অ্যাক্টিডাবের একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা একটু মনে রাখার চেষ্টা করেন, স্পেশালি যেগুলো লাল মার্ক করা আছে এগুলো তো অবশ্যই পড়তে হবে। সুলিনডাকটা একটু দেখবেন, প্রন্টোসিল, সালফোনামাইড, মানে কমন যে ড্রাগগুলো ওইগুলো দেখবেন, সাথে লাল মার্ক করাগুলো দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন লিভোটোপাটা আমাদের ডোপামিন হয়, কাজে লিভোটোপাটা প্রোড্রাগ। তারপরে হচ্ছে অ্যাজাথিওপ্রিন, এটা ফলস। প্যারাসিটামল ফলস। সালফাসেলাজিন, দেখেন সালফাসেলাজিনটা আমাদের কোথা থেকে আসে? সালফাসেলাজিনটা আমাদের আসে সালফাসেলাজিনটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, এটা 5 অ্যামিনো স্যালিসিলিক অ্যাসিড, এটার অ্যাক্টিভ ফর্ম হয়, কাজে এটা প্রোডাক্ট। আর বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ ড্রাগই, কাজে এখানে শুধু এ এবং ডি ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। আচ্ছা, ফলোইং ফ্যাক্টরস মে ডিক্রিজ দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন। ওরাল অ্যাডমিনিস্ট্রেশনের পরে বায়োঅ্যাভেলেবিলিটি কমায় কারা কারা? এটার জন্য আপনাদের বলেছিলাম যে এখানে কিছু কথা, ইম্পর্টেন্স অফ বায়োঅ্যাভেলেবিলিটি, বায়োঅ্যাভেলেবিলিটির সুবিধা কী, এবং এই জিনিসটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং বায়োঅ্যাভেলেবিলিটি, এই চারটা এবং এই কয়েকটা ফ্যাক্টর। ঠিক আছে, এই সমীকরণটা মনে রাখবেন। বায়োঅ্যাভেলেবিলিটি ইজ প্রপোর্শনাল টু অ্যাবজর্পশন, লিপিড সলিবিলিটি, জিআই ব্লাড ফ্লো, এগুলোর প্রপোর্শনাল, মানে এগুলো বাড়লে বায়োঅ্যাভেলেবিলিটি বাড়বে। আর কমবে কখন? ফার্স্ট পাস মেটাবলিজম, গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম, ডিস্ট্রাকশন বাই দ্য গ্যাস্ট্রিক জুস, ডাইজেস্টিভ এনজাইম, পার্টিকল সাইজ এবং এন্টেরিক কোটিং, এগুলোতে আমাদের বায়োঅ্যাভেলেবিলিটি কমে। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর আছে, যেমন ডোসেজ ফর্মুলেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আইভি রুটে কিন্তু 100% বায়োঅ্যাভেলেবিলিটি অলরেডি আপনাদেরকে বলেছি। সলফন, ক্রিস্টাল পলিমরফিজম, তারপর হচ্ছে ডিসইন্টিগ্রেশন টাইম, প্রেজেন্স অফ ফুড, এগুলো আমাদের কিছু ফ্যাক্টর। কাজে এখানে দেখতে পাচ্ছেন প্রিসিস্টেমিক এলিমিনেশন, মানে ফার্স্ট পাস মেটাবলিজম এখানে ট্রু হবে। এক্সটেন্সিভ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, এরকম কোনো ফ্যাক্টর আমরা পড়ি নাই। ডিস্ট্রাকশন অফ দ্য গ্যাস্ট্রিক ইসিএল, ডায়রিয়া, এগুলো ট্রু। হেপাটিক সিরোসিস ফলস। দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, অলরেডি আমি বলেছি ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার সম্পর্কে, তখন ব্লাড ব্রেন ব্যারিয়ারটাও দেখিয়েছিলাম কি কি ক্রস করতে পারে আপনারা জানেন, মরফিন এবং হায়োসিন, এই দুইটা পারে, বাকিগুলো কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। ফলোইং আর পার্শিয়াল এগোনিস্ট। পার্শিয়াল এগোনিস্ট হচ্ছে এই 5টা ড্রাগ: ক্লোনিডিন, পিন্ডোলল, এসিবুটোলল, ন্যালোরফিন এবং বুপ্রিনরফিন। ঠিক আছে, এই 5টা ড্রাগ পার্শিয়াল এগোনিস্ট, মানে প্রথমে অ্যান্টাগনিস্ট পরে অ্যাগনিস্ট, এটা হচ্ছে পার্শিয়াল অ্যাগনিস্ট। এই কয়টা ড্রাগ, এই কয়টাই ট্রু, বাকি এই কয়টাই মুখস্থ করবেন, আর কোনো পার্শিয়াল অ্যাগনিস্ট ড্রাগ নাই। সরি,
আর এই প্রথম তিনটা ট্রু, বাকি দুটা ফলস। অ্যাট্রোপিন সাবস্টিটিউট আর অ্যাট্রোপিন সাবস্টিটিউটের জন্য এই একটা চার্ট আছে আপনাদের। অ্যাট্রোপিন মানে অ্যাট্রোপিনের মতোই কারা কাজ করে, যেমন হচ্ছে অ্যাট্রোপিন, বেনস্ট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, ডেরিফেনাসিন, ফিসোটেরোডিন, তারপরে হচ্ছে ইপ্রাট্রোপিয়াম, অক্সিবিউটিসিন, স্কোপোলামিন, এইগুলো হচ্ছে আমাদের অ্যাট্রোপিন সাবস্টিটিউট। এখানে দেখেন ট্রপিকামাইড, ইপ্রাট্রোপিয়াম, তারপরে হায়াসিন, বিউটাইল ব্রোমাইড, স্কোপোলামিন, এগুলো ট্রু। বাকি কোকেনটা কিন্তু অ্যাট্রোপিন সাবস্টিটিউট না, কোকেনটা ফলস হবে। পরবর্তী কোশ্চেন, কোলিনার্জিক ক্রাইসিস মে বি প্রেজেন্ট উইথ। কোলিনার্জিক ক্রাইসিসে আমাদের কি হয়? এইটা হচ্ছে ডেভিডসনের একটা চার্ট। কোলিনার্জিক ক্রাইসিসের মাসকারনিক এবং নিউকোটিনিক যে ইফেক্টগুলা এই চার্টে দেওয়া আছে। চার্টটা খুবই ইম্পর্টেন্ট চার্ট। এইভাবে কিন্তু আলাদা করেও আসে, যা মাসকারনিক ইফেক্টস অফ কোলিনার্জিক ক্রাইসিস অথবা নিকোটিনিক ফিচার্স অফ কোলিনার্জিক ক্রাইসিস, এইভাবে কিন্তু আসে। ঠিক আছে, কাজেই এটা কিন্তু আলাদাভাবে দুইটা মানে আলাদা করেও মুখস্থ করতে হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। এই বক্সটা ডেভিডসনের একটা বক্স, খুবই ইম্পর্টেন্ট। এবং শেষে দেখবেন দুইটা জিনিস আছে কিন্তু, হায়ার মেন্টাল ফাংশন এবং কমপ্লিকেশন, এই দুইটা কিন্তু দুইটাতেই কমন। খেয়াল করে এইভাবে মুখস্থ করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অ্যাবডোমিনাল ক্রাম্প এখানে আছে। তারপরে হচ্ছে আমাদের মায়োসিস এখানে আছে, দেখতে পাচ্ছেন মায়োসিস, কিন্তু আইতে মায়োসিসও আছে, মাইড্রিয়াসিসও আছে। তারপর হচ্ছে ডায়াফোরেসিস এখানে আছে আমাদের, দেখতে পাচ্ছেন রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাড্রোফোনিয়াম ইনডিউসড ইমপ্রুভমেন্ট কিন্তু হয় না, ফলস। ড্রাগ অ্যাক্টিং বাই বাইন্ডিং উইথ। পরবর্তী কোশ্চেন, ড্রাগ অ্যাক্টিং মানে ড্রাগটা কি জিনিসের সাথে বাইন্ড করে আমাদের অ্যাকশনগুলো করে। এখানে আমাদের এই 5টা জিনিসের সাথে ড্রাগগুলো বাইন্ড করে আমাদের অ্যাকশন করে, যেমন রিসেপ্টর, এনজাইম, ক্যারিয়ার প্রোটিন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ক্যারিয়ার প্রোটিন এবং স্ট্রাকচারাল প্রোটিন হলে কিন্তু ট্রু, বাকি যে কোনো প্রোটিন আসলে কিন্তু ফলস হবে। আয়ন চ্যানেল, আচ্ছা এখানে দেখেন একটা জিনিস, প্লাজমা প্রোটিন, সি নাম্বারটা প্লাজমা প্রোটিন, এটা কিন্তু ফলস হবে। ক্যারিয়ার প্রোটিন এবং স্ট্রাকচারাল প্রোটিন ট্রু, বাকিগুলো ফলস। পরবর্তী কোশ্চেন, 31 নম্বর কোশ্চেন, হাউ টু প্রলং দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ এ ড্রাগ। আমরা বলেছি ডিউরেশন অফ অ্যাকশন অলরেডি আপনারা জানেন কিভাবে বাড়ানো যায়। এখানে একটা চার্ট দেওয়া আছে। এই প্রসিডিউরগুলোতে যেমন গিভিং এ লার্জার ডোজ, স্লোয়িং দ্য অ্যাবজর্পশন, অল্টারিং দ্য রুট, অল্টারিং দ্য ফর্মুলেশন, ডিক্রিজিং দ্য মেটাবলিজম, ডিক্রিজিং এক্সক্রিশন, এগুলো হচ্ছে আমাদের ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানোর কতগুলা প্রসিডিউর। কাজে এখানে দেখতে পাচ্ছেন গিভিং এ লার্জার ডোজ, লার্জ ডোজ যদি দেই তাহলে অবশ্যই বেশি সময় ধরে কাজ করবে। অ্যাবজর্পশন কমালে সেটা শরীরে বেশি সময় ধরে থাকবে, বেশি সময় ধরে কাজ করবে। অল্টারিং দ্য রুট, হ্যাঁ রুট অল্টার করেও কাজ ডিউরেশন বাড়ানো যায়। মেটাবলিজম যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডিউরেশন বাড়বে না, কমে যাবে, এবং এক্সক্রিশন বাড়লেও ডিউরেশন কমবে। কাজে এই দুটো ফল, বাকিগুলো ট্রু হবে। মোস্ট ড্রাগস আর আইদার উইক অ্যাসিড অর উইক বেস। আমরা এই জিনিসটা, এই কোশ্চেনটা প্রায় আসে, কোশ্চেনটা এভাবেই দেখবেন যে মোস্ট ড্রাগস আর, হ্যাঁ মোস্ট ড্রাগস আর উইক অ্যাসিড অর উইক বেস, ক্যান এক্সপ্লোর মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম, হয় নন আয়নাইজড আর লিপিড ইনসলিউবল আর ডিস্ট্রিবিউট, এটা ফলস। আয়নাইজড লিপিড সলিউবল হবে, আয়নাইজড ওয়াটার সলিউবল হবে, এবং নন আয়নাইজড লিপিড সলিউবল হবে, কাজে এটা ফলস। আর ডিস্ট্রিবিউটেড অন দেয়ার পিকে অ্যান্ড পিএইচ গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন, হ্যাঁ এটা ট্রু। এবং ইফ অ্যাসিডিক অ্যাকুমুলেটস মোর অন দ্য অ্যাসিড সাইড অফ দ্য মেমব্রেন, এটা ফলস। প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি কাদের, এখানে কয়েকটা ড্রাগের নাম দেওয়া আছে। এইগুলো এবং কোশ্চেনগুলো সলভ করে আপনারা যে কটা পান ওই কটা মুখস্থ রাখবেন, কারণ অনেক ড্রাগের বড় লিস্টটা অনেক বড়। তারপরে এখানে দেখেন NSAID, TCA, তারপরে ওরাল হাইপোগ্লাইসেমিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিকনভালসেন্ট, এই ড্রাগগুলো এখানে আছে। এই ড্রাগগুলো ট্রু, বাকিগুলো ফলস। আবার একটা বিরক্তিকর কোশ্চেন বিরক্তিকর বলতে এটা শুধু মুখস্থ রাখতে হয়। ফটোটক্সিক ড্রাগ কারা, যেমন হচ্ছে এখানে ফটোটক্সিক ড্রাগ একটা লিস্ট দেওয়া আছে। থায়াজাইড, টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলন, মেলাডেক্সিক অ্যাসিড, NSAID এবং কুইনিন, গ্রেসিওফলভিন, এই কটা হচ্ছে আমাদের ফটোটক্সিক ড্রাগ। কাজে ফটোটক্সিক ড্রাগের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র TCA-টা আমাদের ফলস, বাকিগুলো কিন্তু ফটোটক্সিক ড্রাগ, বাকিগুলো ট্রু হবে। পরবর্তী কোশ্চেন, ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ ডিস্ট্রিবিউশন। ড্রাগ ডিস্ট্রিবিউশনের ফ্যাক্টরগুলো কি আছে এখানে দেখেন, এখানে ফ্যাক্টরগুলো একটা লিস্ট করা আছে। রিজিওনাল ব্লাড ফ্লো, কার্ডিয়াক আউটপুট,
ক্যাপিলারি পারমিবিলিটি, লিপিড সলিবিলিটি, পিএইচ অফ দ্য মিডিয়া অ্যান্ড পিকে অফ দ্য ড্রাগ, এটা কিন্তু আলাদাভাবে দেখবেন। পিএইচ অফ দ্য মিডিয়া এবং ড্রাগের ক্ষেত্রে কিন্তু পিকে, ব্লাড লিপিড পার্টিশন কোএফিসিয়েন্ট, প্রেজেন্স অফ টিস্যু স্পেসিফিক ট্রান্সপোর্টার এবং বাইন্ডিং অফ প্লাজমা প্রোটিন অ্যান্ড টিস্যু প্রোটিন। কাজে এখানে রিজিওনাল ব্লাড ফ্লোটা ট্রু দেখতে পাচ্ছেন এখানে আছে, ক্যাপিলারি পারমিবিলিটিটাও ট্রু, ক্যাপিলারি পারমিবিলিটি আছে, লিপিড সলিবিলিটিটাও ট্রু এখানে আছে, প্রেজেন্স অফ টিস্যু স্পেসিফিক ট্রান্সপোর্টার, দেখেন প্রেজেন্স অফ টিস্যু স্পেসিফিক ট্রান্সপোর্টার এখানে আছে এফ, এটাও ট্রু, এবং বাইন্ডিং টু প্লাজমা অ্যান্ড টিস্যু প্রোটিন, বাইন্ডিং টু প্লাজমা অ্যান্ড টিস্যু প্রোটিন, কাজে সবগুলো এখানে ট্রু দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা দেওয়া নাই, মানে সবগুলোই ট্রু হবে আর কি। 36 নম্বর কোশ্চেন, ইন কম্পিটিটিভ ইরিভার্সিবল অ্যান্টাগনিজম, কম্পিটিটিভ ইরিভার্সিবল অ্যান্টাগনিজম, কম্পিটিটিভ ইরিভার্সিবল অ্যান্টাগনিজম আপনাদেরকে আমি এই কোশ্চেনটা হয়তো আপনারা পড়েছেন কিন্তু এইভাবে দেখেছেন কি না, এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কম্পিটিটিভ, আরেকটা নাম হচ্ছে সারমাউন্টেবল ইকুইলিব্রিয়াম রিভার্সিবল। কম্পিটিটিভ এবং রিভার্সিবল, আর কম্পিটিটিভ এবং ইরিভার্সিবল এটা কিন্তু দুই রকমের, এটা কনফিউজড হবেন না, দুইটাই কিন্তু কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ আর আরেকটা ক্রাইটেরিয়া আছে, এখানে দুইটাই কম্পিটিটিভ কিন্তু একটা হচ্ছে রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল। দুইটাই কম্পিটিশন করে, কিন্তু একটা কম্পিটিশন করে যদি রিসেপ্টরে বসতে পারে সে আর তাকে কোনোভাবেই ওঠানো যায় না, কিন্তু আরেকজনকে চেষ্টা করলে ওঠানো যায়। যেই দেখতে পাচ্ছেন কম্পিটিটিভ রিভার্সিবল যেটা, সেটাতে টু ড্রাগস কমপ্লিট ফর সেম রিসেপ্টর, আর ইরিভার্সিবলও কিন্তু টু ড্রাগস কমপ্লিট ফর সেম রিসেপ্টর, বাট যেটা রিভার্সিবল সেটাতে ড্রাগ রিসেপ্টর বন্ডটা উইক, আর যেটা ইরিভার্সিবল সেখানে কিন্তু ড্রাগ রিসেপ্টর বন্ডটা খুব স্ট্রং হবে, স্ট্রং। আচ্ছা, অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট আর কেমিক্যালি সিমিলার, ঠিক আছে কম্পিটিটিভে, আর অ্যাগনিস্ট রিডিউসেস দ্য পটেন্সি বাট নট এফিকেসি অফ দ্য অ্যান্টাগনিস্ট, কিন্তু এইখানে কিন্তু এফিকেসিও কমায়। ফর অ্যান্টাগনিস্ট এফিকেসি ইজ 0, আর ইরিভার্সিবলের ক্ষেত্রে অ্যান্টাগনিস্ট এফিনিটি টু রিসেপ্টর ইজ ভেরি হাই, স্ট্রং অ্যাগনিস্ট রিসেপ্টর বন্ড, ডিউরেশন অফ অ্যান্টাগনিজম ডিপেন্ডস অন রিসেপ্টর টার্নওভার রেট। তাহলে ইনকম্পিটেবল ইরিভার্সিবল অ্যান্টাগনিজম এখানে দেখতে পাচ্ছেন, ডিউরেশন অফ অ্যান্টাগনিজম ডিপেন্ডস অন দ্য রিসেপ্টর টার্নওভার রেট, বললাম এটা। ইরিভার্সিবলের ক্ষেত্রে রিসেপ্টর টার্নওভার রেট, আপনাদের শেষ পয়েন্টটা দেখতে পাচ্ছেন। স্ট্রং অ্যাগনিস্ট রিসেপ্টর বন্ড, এটা ট্রু, স্ট্রং অ্যাগনিস্ট রিসেপ্টর বন্ড, অ্যান্টাগনিস্ট এফিনিটি টু রিসেপ্টর ইজ ভেরি হাই, অ্যান্টাগনিস্ট এফিনিটি টু রিসেপ্টর ইজ ভেরি হাই, এবং টু ড্রাগ কম্পিট ফর সেম রিসেপ্টর, এখানে টু ড্রাগ কম্পিট ফর সেম রিসেপ্টর ট্রু। যে উইক ড্রাগ রিসেপ্টর বন্ড এটা ফলস, স্ট্রং ড্রাগ রিসেপ্টর বন্ড হবে এখানে। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্টস অফ অ্যাড্রেনালিন ইন অ্যানাফাইল্যাক্টিক শক। আমরা জানি অ্যাড্রেনালিন এটা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে না, ব্রঙ্কোডাইলেশন করে, তারপরে হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন করে, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, মাস সেল স্টেবিলাইজ করে, এই জিনিসগুলোই বেনিফিশিয়াল ইফেক্ট, বাকিগুলো কিন্তু ফলস। ড্রাগ কোজিং গ্যালাক্টোরিয়া, ওই যে এরকম আবার একটা ড্রাগ কোজিং গ্যালাক্টোরিয়া একটা কোশ্চেন, এই দেখতে পাচ্ছেন এখানে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া যে ড্রাগগুলো করে, ডেভিডসনের একটা বক্স, ড্রাগ ইনডিউসড ডোপামিন অ্যান্টাগনিস্ট, ডোপামিন ডিপ্লিটিং অ্যান্ড ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে আমাদের ড্রাগ যেগুলো গ্যালাক্টোরিয়া করে। এখানে দেখেন ডমপেরিডন, ওসিপি, ওপিসি কিন্তু ফলস, মিথাইল ডোপা আর অ্যান্টিডিপ্রেজেন্ট, এই কটাই আমাদের এখানে আছে দেখতে পাচ্ছেন। মিথাইল ডোপা আছে, অ্যান্টিডিপ্রেজেন্টগুলো আছে, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেজেন্ট, ডোপামিন অ্যান্টাগনিস্ট যেগুলা, আর শুধু ওপিসিটা নাই, আমাদের ওসিপিটা আছে। এই কোশ্চেনটা, ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স মে রেজাল্ট ইন ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক, অবশ্যই ইরেশনাল ইউজ করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হবে। প্রিভেনশন অফ ইনফেকশন, এটা ফলস, ইনফেকশন প্রিভেন্ট করে না, সুপার ইনফেকশন করতে পারে, হেলথ স্ট্যাটাস ইমপ্রুভমেন্ট করে না, এবং ওয়েস্টেজ অফ রিসোর্স করে। অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক্স আর অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক, আমাদের অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক একটা লিস্ট আপনাদের দিয়েছিলাম আগের সাবজেক্ট ফাইনালেও, আগের কোশ্চেনেও দিয়েছিলাম। অ্যান্টিসিউডোমোনাল এই লিস্টটা দেখেন, অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন আছে, অ্যান্টিসিউডোমোনাল সেফালোস্পিরিন আছে এবং আদার্স আছে। কাজে এখান থেকে দেখছেন যে কার্বেনিসিলিন এখানে ট্রু হবে, তারপরে হচ্ছে পাইপারসিলিন ট্রু হবে, বাকিগুলো ফলস হবে। ফলোয়িং অ্যান্টিবায়োটিক্স অ্যাক্টস বাই ইনহিবিটিং সেল ওয়াল সিনথেসিস, সেল ওয়াল সিনথেসিস এই লিস্টটা
দেখিয়েছিলাম আপনাদেরকে। লিস্টটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবারই এই লিস্ট থেকে কোশ্চেন আসে। লিস্টটা একদম ঠুটস্থ করে নেবেন, লিস্টটা চোখের আগায় রাখবেন, সবসময় চোখের মধ্যে সামনে রাখবেন, যেন চোখ বন্ধ করলে এই লিস্টটা চোখের সামনে ভেসে ওঠে। এইভাবে মুখস্থ করতে হবে এই লিস্টটা। এই লিস্ট থেকে দেখেন কতগুলো কোশ্চেন আসছে। ফলোইং অ্যান্টিবায়োটিক্স অ্যাক্ট বাই ইনহিবিটিং সেল, আপনাদের যারা পুরাতন কোশ্চেন সলভ করেন তখন দেখবেন যে প্রচুর কোশ্চেন আসে এই লিস্ট থেকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ভ্যানকোমাইসিন আর হচ্ছে ফিক্সিম ট্রু, বাকিগুলো ফলস। আর এখানেও কিন্তু 50 স্ট্রাইপোজোমাল সাব ইউনিটের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন, তারপর হচ্ছে রিনেজোলিড এবং ক্লিন্ডামাইসিন, এই তিনটা ট্রু হবে 50 স্ট্রাইপোজোমাল সাব ইউনিটে। এখানে দেখতে পাচ্ছেন 50 স্ট্রাইপোজোমাল সাব ইউনিটে ক্লিন্ডামাইসিন, এরিথ্রোমাইসিন, অ্যামিনোগ্লাইকোসাইড, এগুলো ট্রু, বাকিগুলো ফলস। হুইচ আর কারেক্ট ইনফরমেশন, এখানে দেখছেন স্কোপোলামিন। আচ্ছা, এই কোশ্চেনটাও মানে এই কোশ্চেনটার অ্যান্সার করতে হলে আপনাদেরকে পুরো ফার্মাকোলজি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যেমন হচ্ছে ওরাল ইনহেলেশনাল ড্রাগ ইফেক্টস আর অলমোস্ট অ্যাজ র্যাপিড অ্যাজ লাইক আইভি বোলাস। ইনহেলেশনাল আইভি বোলাসের মতো ইফেক্ট হয়। ফ্লুটিকাসন হ্যাজ ইনহেলেশনাল ফর্ম, হ্যাঁ। ডেসমোপ্রেসিন ইজ অ্যাডমিনিস্ট্রার্ড ইন্ট্রাডার্মালি, আর স্কোপোলামিন হ্যাজ ট্রান্সডার্মাল প্যাচ। এখানে সবগুলোই ট্রু। এই স্টেমগুলো এইভাবেই মুখস্থ রাখতে হবে। কোশ্চেনটা খুব কম আসছে, কিন্তু আসছে যেহেতু, এই টাইপের কোশ্চেন দুই একটা থাকে যে এই কোশ্চেনের অ্যান্সার করতে হলে পুরো ফার্মাকোলজি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হয়। পরবর্তী কোশ্চেন ক্লোরোকুইন। ক্লোরোকুইন নিয়ে আমি বলেছিলাম ক্লোরোকুইনটা আমাদের মানে প্লাজমোডিয়াম প্যারাসাইট ইন্ট্রাসেলুলার হলে তখন এটা ইনজুরি করতে পারে, এছাড়া পারে না, এবং রেটিনোপ্যাথি করে। কাজে ক্লোরোকুইন দেখছেন ইট ইজ অ্যাডমিনিস্টার্ড ওরালি, হ্যাঁ ওরালি দেওয়া হয়, এবং মে কজেস ইরিভার্সিবল ভিজুয়াল লস, এটা রেটিনোপ্যাথি করে। কাজে এই দুটা ট্রু, বাকিগুলো ফলস হবে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিভাইরাল ড্রাগস অ্যাক্ট বাই ইনহিবিটিং এইচআইভি প্রোটিয়েস। এইচআইভি প্রোটিয়েসের জন্য আমি বলেছিলাম রিসান, ইন্ডিনাভির, রেটিনাভির, স্যাকুইনাভির, ন্যালফিনাভির, এমপ্রিনাভির, এই কয়টা হচ্ছে আমাদের এইচআইভি প্রোটিয়েস ইনহিবিটর। কাজে এই কয়টা ট্রু হবে, ইন্ডিনাভির, এপ্রিনাভির, এমপ্রিনাভির আর হচ্ছে রিটোনাভির, বাকিগুলো ফলস। এসি ইনহিবিটর সম্পর্কে ডিটেলস জানতে হবে। এসি ইনহিবিটর সম্পর্কে প্রচুর কোশ্চেন আছে। এসি ইনহিবিটর সম্পর্কে আপনারা অলরেডি ভালো করে জানেন। রিডিউস বোথ প্রিলোড অ্যান্ড আফটারলোড, প্রিভেন্ট ব্রেডিকানিন, ব্রেকডাউন অফ ব্রেডিকানিন এবং ব্রেডিকানিন, এবং এই জন্য ব্রেডিকানিন বাড়ায় এবং ড্রাই অফ করে। এটার ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রা ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট যেগুলো আসে না সেগুলো ইম্পর্টেন্ট, কারণ দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু আসছে এখান থেকে। দুই একটা কথা হয়তো আসে না, এগুলো যে কোনো সময় আসতে পারে, কাজেই মিস করা যাবে না। পরেরটা হচ্ছে ড্রাগ রিডিউসিং প্রিলোড অন দ্য হার্টে প্রিলোড কমায় কারা কারা। প্রিলোড কমায় আমাদের এখানে একটা লিস্ট আপনাদের দেখতেছেন যে রিডিউস প্রিলোড অ্যান্ড রিডিউসড আফটারলোড এবং বোথ প্রিলোড অ্যান্ড আফটারলোড। কাজে যদি প্রিলোডের কথা বলে মানে প্রিলোড এবং প্রিলোড আফটারলোড দুইটাই, এগুলো সবগুলোই ট্রু হবে। ডায়াবেটিক্স, নাইট্রেট, এসি ইনহিবিটর, এআরবি, সোডিয়াম নাইট্রোক্সাইড এবং নাইট্রেট, এগুলো ট্রু। এবং গ্লিসারল অল্টারনেটেড নাইট্রেট একটা ট্রু, সোডিয়াম নাইট্রোক্সাইড ট্রু, বাকিগুলো ফলস। ক্লাসটা খুব লম্বা আসলে, আমি যতটুকু পারি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি, কারণ এতক্ষণ ক্লাস নেওয়ার ধৈর্য আসলে থাকে না অনেক সময় আপনাদের। আর মানুষের ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে, এটা লম্বা সময় ধরে অনেক সময় মাথায় ধরে রাখা যায় না, কিন্তু শেষ মুহূর্তে আপনাদের অবশ্যই সব কিছুই আপনাদের মাথায় আছে, শুধুমাত্র একটু রিক্যাপ করা। আপনারা সব কিছুই জানেন, সবগুলাই জানেন, শুধুমাত্র একটু মনে করায় দেওয়া বারবারে। পরবর্তী কোশ্চেন, ফলোইং ড্রাগ প্রডিউসেস রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে কারা কারা, এখানে একটা চার্ট আছে। নাইট্রেট, নাইট্রোপ্রোসাইড এবং ফেনক্সিবেনজামিন, এই কটা আমাদের রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, বাকিগুলো কিন্তু করে না। কাজেই তিনটেই ট্রু হবে, বাকিগুলো ফলস। শর্ট অ্যাক্টিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট। শর্ট অ্যাক্টিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট আমাদেরকে কে আছে? নিউরোমাস্কুলার ব্লকিং শর্ট অ্যাক্টিং এর মধ্যে এখানে দেখেন অ্যান্সারের সাথে অলরেডি দেওয়া আছে যে সাক্সামিথোনিয়ামটা শর্ট অ্যাক্টিং, তারপরে সি হচ্ছে জেন্টাকুরিয়ামটা শর্ট অ্যাক্টিং, এবং আমাদের মিভাকুরিয়াম, এই তিনটা হচ্ছে শর্ট অ্যাক্টিং নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট, বাকিগুলো ফলস। হুইচ আর অ্যামাইড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। অ্যামাইড লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট এবং এস্টার একটা লিস্ট আছে। অ্যামাইডগুলো হচ্ছে, এস্টারগুলো হচ্ছে প্রোকেন, কোকেন, টেট্রাকেন, বেনজোকেন, এগুলো হচ্ছে এস্টার, এবং অ্যামাইডগুলো হচ্ছে বুপিভাকেন, রুপিভাকেন, ডিবুভাকেন, এগুলো হচ্ছে আমাদের অ্যামাইড।
কাজেই অ্যামাইড যদি বলে আমাদের এখানে লিডোকেইন, বুপিভাকেইন, প্রোকেইনটা কিন্তু এস্টার, এটা এই তিনটা ট্রু, মানে প্রিলোকেইন এই তিনটা ট্রু আর বাকিগুলো ফলস। পরেরটা হচ্ছে মরফিন। মরফিনটা খুবই ইম্পর্টেন্ট। মরফিন সম্পর্কে আপনারা অলরেডি জানেন। মরফিনের সিএনএস ইফেক্ট এবং এক্সট্রা সিএনএস ইফেক্টগুলো কী কী আছে। একটা সিএনএস ইনহিবিটরি ইফেক্ট আছে, স্টিমুলেটরি ইফেক্ট আছে, এবং বাকি ইফেক্টগুলোও জানতে হবে। মরফিনটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইফেক্ট সম্পর্কে আপনাদের আইডিয়া থাকতে হবে। যেমন এখানে দেখেন, prolong the second stage of labor, এটা ট্রু। enhance the prolactin secretion but decrease the growth hormone release, এটা false। vasodilation করে, decrease gut motility করে, এবং dysphoria এটা করে না, dysphoria করে না। drug that potentiate the effects of sulfonylurea leading to hypoglycemia, এখানে একটা চার্ট আছে কারা ইফেক্ট বাড়ায় কারা ইফেক্ট কমায় সালফোনাইলুরিয়ার। এখান থেকেই এই চারটা মুখস্থ করে নেবেন। চারটা ইম্পর্টেন্ট, চারটা থেকে কোশ্চেন ইদানিংকালে আসতেছে এবং আসতে পারে আরও। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের কর্টিকোস্টেরয়েডস আর ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ। এখানে কর্টিকোস্টেরয়েডের দেখেন হাজার রকমের ইউজ আছে। কর্টিকোস্টেরয়েড কোথায় ইউজ করা হয় না, এটা একটু কমন সেন্স কাটে অ্যান্সার দিবেন আসলে। যেমন কুশিং সিনড্রোম একটা কর্টিকোস্টেরয়েড বেশি নেওয়ার জন্যই হয়েছে, কাজে কুশিং সিনড্রোমে আর কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট ইউজ করা হয় না। মানে এটা কর্টিকোস্টেরয়েড কুশিং সিনড্রোমে ট্রিটমেন্টটা লাগে, কিন্তু ডিরেক্টলি কর্টিকোস্টেরয়েড দিয়ে কুশিং সিনড্রোমে ট্রিটমেন্ট করা হয় না। ঠিক আছে, যখন আমাদের ক্রাইসিস হয়ে চলে যায় পেশেন্ট তখন হয়তো লাগতে পারে। ঠিক আছে, এখানে বাকিগুলো সবই ট্রু হবে। ব্রোমোক্রিপ্টিন সম্পর্কে কয়েকটা লাইন একটু। ব্রোমোক্রিপ্টিন ইজ অ্যান আর্গট অ্যালকালয়েড দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাগোনিস্ট অর পার্শিয়াল অ্যাগোনিস্ট। আচ্ছা, এখানে ডোপামিন 2 রিসেপ্টরের উপর কাজ করে। ইট প্লেস ইম্পর্টেন্ট রোল ইন এক্সট্রাপিরামিডাল মোটর কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন অফ দ্য পিটুইটারি প্রোল্যাক্টিন রিলিজ। Pregnancy induced by bromocriptine is not associated with an increased risk of congenital malformation or multiple pregnancy. এটা একটা আগে ধারণা ছিল যে ব্রোমোক্রিপ্টিন একটা ওভুলেশনাল ইন্ডিউসিং এজেন্ট, কিন্তু প্রেগনেন্সিতে যেই সব প্রেগনেন্সি ব্রোমোক্রিপ্টিন দিয়ে করানো হয়, মানে ব্রোমোক্রিপ্টিনের কারণে যেসব ওভুলেশন ইন্ডাকশন হয়, সেই সব প্রেগনেন্সিতে কিন্তু আগে ধারণা করা হতো যে ম্যালফরমেশন অথবা মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার একটা চান্স থাকে, কিন্তু আসলে এটা সত্য না, এটা মিথ্যা কথা। কোথায় কোথায় ইউজ করা হয় দেখতে পাচ্ছেন এখানে। তারপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ ব্রোমোক্রিপ্টিন কি, কোথায় কোথায় ইউজ করা হয়? পার্কিনসন ডিজিজ, মাইগ্রেন, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, অ্যাক্রোমেগালি, কার্সিনয়েড সিনড্রোম, এগুলো ইম্পর্টেন্ট। ওভুলেশন ইন্ডাকশন তো খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাডভার্স ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন, জিআই ডিস্টারবেন্স, প্রলংড ভ্যাজোস্পাজম, হাইপারটেনশন, হ্যালুসিনেশন এবং ইনহিবিশন অফ ল্যাকটেশন। ব্রোমোক্রিপ্টিন এইখানে দেখতে পাচ্ছেন পার্শিয়াল অ্যাগনিস্ট অফ ডোপামিন না, এটা আমরা পড়েছি যে এটা পার্শিয়াল অ্যাগনিস্ট ডোপামিন 2 রিসেপ্টর। True. A partial antagonist of dopamine, এটা false হবে। Used in the treatment of Parkinsonism. True. Used in the GH secretion in acromegaly, growth hormone secretion বাড়ায় কমায়। In ovulation inducing agent, এটা true. সোডিয়াম চ্যানেল পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, এখানে আমরা ডায়াবেটিক্সের যেটা লিস্ট আছে আপনাদের নোটসে অলরেডি আছে লিস্টটা, তারপরেও যাদের নাই এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সোডিয়াম চ্যানেল ব্লকার অ্যামিডোরান, ট্রাইমটেরেন, অ্যামিডোরাইড এবং ট্রাইমটেরেন, আর অ্যান্টি অ্যাডলেস্টেরন হচ্ছে স্পাইনোলেট্রন এবং এপ্রিনন। আদার ফ্যাক্টরস পটাশিয়াম স্পেয়ারিং, এটা জানেন আপনারা, কাজে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামিডোরাইড অ্যান্ড ট্রাইমটেরেন এগুলোই ট্রু, বাকিগুলো ফলস হবে। কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং স্পাইরোনোলেকটন। স্পাইরোনোলেকটনটা ডায়াবেটিক্সের মধ্যে ইম্পর্টেন্ট। এখানে স্পাইরোনোলেকটন সম্পর্কে কিছু কথা বলা আছে। এই যে সিনথেটিক স্টেরয়েড, এটা কিন্তু স্টেরয়েড, সিনথেটিক স্টেরয়েড অ্যাক্টস অ্যাজ এ কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ অ্যালডোস্টেরন। সো দ্য হায়ার দ্য অ্যালডোস্টেরন লেভেল, দ্য এফিকাসি অফ স্পাইরোনোলেকটন তত বেশি হবে। দ্যাটস ওয়াই ইন কেস Addison's disease, it has no role. It is useful in hyperaldosteronism or Conn syndrome. It gives the furosemide to prevent potassium depletion, can exceed 5 to 10% of filtered sodium. স্লো ব্লাড প্রলংগেশন, প্রত্যেকটা লাইন যেগুলো লাল করে আছে খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, ইন্ডিকেশনগুলো এক নজর দেখে নেবেন। স্পাইনোলেটন খুবই ইম্পর্টেন্ট ড্রাগ, প্রায় কোশ্চেন আসে এবং কোশ্চেন কিন্তু আসতে পারে, ইম্পর্টেন্ট। কাজে কারেক্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি করতে পারে, ক্যান বি ইউজড ইন এডিসনস ডিজিজ, ফলস। সেফলি ইউজ ইন PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ইউজ করা হয়। It is potent inhibitor of the P glycoprotein, এটাও ট্রু।
কারেক্ট ইনফরমেশন রিগার্ডিং অ্যাডভার্স ইফেক্ট, যেমন সালফোনাইল, এখানে সালফোনাইলুরিয়া মানে মেজর যেই অ্যাডভার্স ইফেক্টগুলো আছে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলোর এখানে এই ছবিটাতে দেওয়া আছে। ছবি অনুসারে এখানে সবগুলাই স্ট্রিমই দেখেন ট্রু, দেখেন এখানে সবগুলাই এখানে আছে এবং মেজর স্ট্রিমগুলোই দেওয়া আছে। ইনক্রিডিন মাইমেটিক্স এখানে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টগুলোর একটা লিস্ট এখানে আছে। এখানে ইনক্রিডিন মাইমেটিক্স, এক্সানাটিড অ্যান্ড লিরাগ্লুটিড, এই দুটো হচ্ছে ইনক্রিডিন মাইমেটিক, বাকিগুলো কিন্তু ফলস। পরবর্তী কোশ্চেন হচ্ছে পেনিসিলিন জি। পেনিসিলিন সম্পর্কে আপনাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পেনিসিলিন জি সম্পর্কে টাইপ কি আছে এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্টি স্টেফিলোকোকাল পেনিসিলিন, বডি স্পেকট্রাম পেনিসিলিন কি আছে, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, লং অ্যাক্টিং পেনিসিলিন এবং পেনিসিলিন জি এর অ্যাক্টিভিটি মানে কি ইউজ, পেনিসিলিন জি এর মিনি অ্যানারোবে কাজ করে, এটাও ইম্পর্টেন্ট। কাজেই এটা অলরেডি দেখতেই পাচ্ছেন যে ইফেক্টিভ ইন ট্রিটিং দ্য গ্যাস গ্যাংগ্রিন। কাজে অ্যানারোবিক বোথ অ্যারোব অ্যান্ড অ্যানারোবে কাজ করে, কিন্তু গ্যাস গ্যাংগ্রিনে কাজ করতে পারে, কারণ আমরা জানি গ্যাস গ্যাংগ্রিন অর্গানিজমটা অ্যানারোবিক অর্গানিজম। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, এটা ট্রু এবং রেসপন্সিবল ফর টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। আমরা জানি পেনিসিলিন টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন করতে পারে, কাজে এটা ট্রু। ড্রাগ প্রিভেন্টিং প্লেটলেট এগ্রিগেশনের ড্রাগগুলো আমরা একটা চার্টে করে আপনাদের দেখিয়েছিলাম যে ব্লাড ডিসঅর্ডারের যে ড্রাগগুলো আছে, প্লেটলেট ইনহিবিটর, তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ব্লিডিং, অ্যান্টিকোয়াগুলেন্টস, ট্রিটমেন্ট অফ অ্যানিমিয়া, থ্রম্বোলাইটিক এজেন্ট, ট্রিটমেন্ট অফ সিকল সেল ডিজিজ অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়াতে কোনগুলো দেয়, এই লিস্টটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে অবশ্যই মনে রাখতে হবে যে প্লেটলেট ইনহিবিটর, অ্যান্টিকোয়াগুলেন্ট, এই দুইটা অবশ্যই মনে রাখতে হবে। আমার পার্সোনালি আমার খুব ঝামেলা হতো যে কোনগুলো প্লেটলেট ইনহিবিটর, কোনগুলো অ্যান্টিকোয়াগুলেন্ট, এগুলো আলাদা করে একটু ভালো করে খেয়াল করে মুখস্থ করবেন। কাজে এখানে লিখছেন প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটর কে আছে, ক্লোপিডোগ্রেল, টিক্লোপিডিন আর হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন, বাকিগুলো কিন্তু ফলস। স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্টের একটা লিস্ট এখানে আছে। ডিপোলারাইজিং নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট সাকসিনালকোলিন এবং নন ডিপোলারাইজিং হচ্ছে টিউবুকুলিন, সিসেট্রাকুরিয়াম, রোকোরোনিয়াম, মিভাকুরিয়াম এবং ভ্যাকুরোনিয়াম। সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে আছে ব্যাক্লোফেন, সাইক্লোবেনজাপাইরিন এবং ডায়াজিপাম কিন্তু একটা স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এবং ডিরেক্ট অ্যাক্টিং হচ্ছে ডেন্ট্রোলিন। কাজেই এখানে আমাদের ফেন্টানিল এবং থাইপেন্টাল সোডিয়াম এই দুটো ছাড়া বাকিগুলো সবগুলোই কিন্তু ট্রু হবে। ডায়াজিপাম ইন ইনসোমনিয়া, আমরা জানি যে ডায়াজিপাম দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্স ইফেক্টস অফ বেনজোডায়াজিপামের মধ্যে ডায়াজিপাম কিন্তু স্লিপ লেটেন্সি কমায় এবং নন রেম স্লিপটা বাড়ায়, রেম স্লিপটা কমায়। অ্যান্টি অ্যাজমা ড্রাগ দ্যাট কজেস ব্রঙ্কোডাইলেশন, কে ব্রঙ্কোডাইলেশন করে, একটা অ্যান্টি অ্যাজমা ড্রাগের ব্রঙ্কোডাইলেটরি ইফেক্ট, ব্রঙ্কোডাইলেটর এবং অ্যান্টি ইনফ্লামেটরি। পরপর দুইটা কোশ্চেন দেখেন, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি আর একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেশন। কাজেই এইখানে দেখেন একটা খুব বড় বিচ্ছিরি একটা চার্ট আছে, এখান থেকে মনে রাখাটা আসলেই কঠিন। তারপরেও আমি একবার বলি যে কারা কারা এই কোশ্চেনে যেগুলো আছে ওইগুলোই কিন্তু ব্রঙ্কোডাইলেটর, যেমন বিটা অ্যাগনিস্ট যেগুলো সালমেটারল, সালবুটামল, টার্বোটালিন এবং ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, এই দুইটা হচ্ছে আমাদের ব্রঙ্কোডাইলেটর। এছাড়া বাকিগুলা কিন্তু আমাদের বুডিসোনাইট, মন্টিলোকাস্ট এবং নিডোক্রোমিল সোডিয়াম, এগুলো কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি। ড্রাগ কজিং হাইপোথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজমের এই ড্রাগগুলা যেমন এখানে দেখতে পাচ্ছেন কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থাইরোসিল, অ্যামিডোরন এবং লিথিয়াম এখানে ট্রু হবে, অ্যামিডোরন ট্রু হবে, আয়োডোপেক, ডিগক্সিন এবং থেলিডোমাইড এগুলো কিন্তু ফলস। অ্যান্টিডায়াবেটিক ড্রাগ রিডিউসিং বডি ওয়েট, এখানে বডি ওয়েট কমায় কারা, বডি ওয়েট এর উপরে কোনো ইফেক্ট নাই কাদের, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 নাম্বার রোটা দেখেন, বডি ওয়েট কারা কারা বাড়ায় এবং কারা কারা কমায়, কারা কারা কোনো ইফেক্ট নাই। কাজেই এখানে দেখেন যে মেটফরমিনের এবং থায়াজোলিডিনিডিন এরা বডি ওয়েট কমায়, মেটফরমিনের কিন্তু কোনো ইফেক্ট নাই এবং
আলফা গ্লাইকোসিলেজ ইনহিবিটর এর কোনো ইফেক্ট নাই, বাকিগুলোর কিন্তু ইফেক্ট আছে। কাজে GLP-1 অ্যানালগ এবং হচ্ছে আমাদের SGLT2 ইনহিবিটর, এই দুইটা হচ্ছে আমাদের বডি ওয়েট কমায়, বাকিগুলো কিন্তু বডি ওয়েট কমায় না। কাজে এই দুইটা ট্রু, বাকিগুলো ফলস। গ্লুকোকর্টিকয়েডস হ্যাভিং হাই অ্যান্টি ইনফ্লামেটরি, একটা ড্রাগই আছে ডেক্সামেথাসোন এখানে, বাকিগুলা সবচেয়ে বেশি ডেক্সামেথাসোনেরই এই লিস্টের মধ্যে, বাকিগুলো সবগুলোর চেয়ে। কন্ট্রাসেপটিভ কন্টেন হরমোন অ্যাজ অ্যান ইনগ্রেডিয়েন্ট, হরমোন আছে কাদের কাদের, যেমন মিনিপিলের মধ্যে হরমোন আছে, আমরা জানি মিনিপিল প্রজেস্টেরন অনলি পিল, কাজে এটাতে প্রজেস্টেরন একটা হরমোন। কপার টি, এটাতে কোনো হরমোন নাই, এটা নন হরমোনাল। ওরাল কন্ট্রাসেপটিভগুলোর মধ্যে হরমোন আছে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হরমোন থাকে। লিপেস লুপে কোনো হরমোন নাই, কাজেই লিপেস লুপ এবং কপার টি দুটো ফলস হবে, বাকিগুলো ট্রু। দ্য ইউটেরাইন মায়োমেট্রিয়ামের টার্ম ইজ কন্ট্রাক্টেড বাই, আমরা জানি অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো দিয়ে ইউটেরাইন মায়োমেট্রিয়াম কন্ট্রাক্ট হয়, বাকিগুলো কিন্তু কন্ট্রাক্ট করে না, কাজে বাকিগুলো ফলস, শুধু অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন দুটো ট্রু হবে। ইন পেশেন্টস লিভিং উইথ HIV কট্রিমক্সাজল প্রোফাইলাক্সিস ইজ গিভেন ইন, কখন কখন আমরা HIV পেশেন্টের কট্রিমক্সাজল দিব, কোন কোন ইনফেকশন ট্রিটমেন্টের জন্য। এখানে দেখেন অপরচুনিস্টিক ইনফেকশন রিডিউস বাই কট্রিমক্সাজল, যেমন হচ্ছে নিউমোসিস্টাইটিস জেরিভিসি, নিউমোনিয়া, সেরিব্রাল টক্সোপ্লাজমোসিস, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ব্যাকটেরিমিয়া, সিস্টোআইসোস্পোরিওসিস এবং ম্যালেরিয়া, এই কয়টা জিনিস খুব কঠিন উচ্চারণ। সিস্টোআইসোস্পোরিওসিস, ম্যালেরিয়া, এগুলো হচ্ছে আমরা এগুলোর জন্য দিব, কট্রিমক্সাজল দিব। এখানে দেখছেন টক্সোপ্লাজমোসিস এবং ম্যালেরিয়া, এই দুটো ট্রু, বাকিগুলো কিন্তু ফলস। প্রায়োরিটি অফ ড্রাগ রিসার্চ প্রাইমারিলি ডিপেন্ডস অন, এখানে আমাদের দেখেন সবগুলোই কিন্তু ডিজিজ বার্ডেনটাও একটা ড্রাগ রিসার্চের জন্য ইম্পর্টেন্ট, তারপরে সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, লোকেশন অফ দ্য পেশেন্ট, কোথায় পেশেন্টটা থাকে, তারপর হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রফিট অপরচুনিটি, মানে একটা কোম্পানি যে ড্রাগটা বিক্রি করবে, ড্রাগটা বিক্রি করে কোম্পানির লাভ হবে কিনা, এটাও কিন্তু আমাদের ড্রাগ রিসার্চে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। পরেরটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল একটা খুব কমন একটা ওষুধ এবং এটা অ্যানাসিড, অনেকে আবার অ্যানাসিড বলতেও চান না, কিন্তু এটার অ্যানালজেসিক ইফেক্ট আছে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, এই দুটো ট্রু। অ্যান্টি প্লেটলেট কোনো ইফেক্ট নাই, অ্যান্টিবায়োটিক ইফেক্ট আছে এবং মিউকো প্রোটেক্টিভ কোনো ইফেক্ট নাই, ফলস। ফার্মাকোকাইনেটিক্স ইন দ্য ইলডারলি আর অল্টারড ডিউ টু, কেন ইলডারলি এবং নিউবর্ন এই দুই গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে কিন্তু ফার্মাকোকাইনেটিক্সটা একটু অল্টার্ড হয়, এবং ইলডারলির ক্ষেত্রে কেন অল্টার্ড হয়, ইলডারলির ক্ষেত্রে অল্টার্ড হয় কারণ হচ্ছে ডিক্রিজ ইন দ্য টোটাল বডি ওয়াটার কম থাকে। দেখেন প্রথম স্টেমে কিন্তু ইনক্রিজ আছে, কাজে এটা কিন্তু ফলস হবে। পরেরটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য এনজাইম ইন্ডাকশন, ডিক্রিজ ইন দ্য রেনাল ক্লিয়ারেন্স, ইনক্রিজ ইন দ্য পার্সেন্টেজ অফ বডি ফ্যাট, রিডাকশন অফ দ্য লিন বডি মাস, রিডাকশন অফ দ্য, এই সবগুলোই ট্রু, শুধু প্রথমটাই কিন্তু ফলস। পরের কোশ্চেন, দ্য ফলোয়িং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস মে কজেস সুপার ইনফেকশন। সুপার ইনফেকশন কারা কারা করতে পারে? অ্যান্টিবায়োটিক্স ক্যান কজিং সুপার ইনফেকশন, এখানে একটা লিস্ট আছে, অ্যামোক্সিসিলিন, এমপেসিলিন, সেফালোস্পিরিন, অ্যামিনোগ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন এবং ক্লোরামফেনিকল, এই কয়টা আমাদের হচ্ছে সুপার ইনফেকশন করে, বাকিগুলো কিন্তু সুপার ইনফেকশন নাই। কাজে এখানে শুধু সিপ্রোফ্লক্সাসিন আছে, বাকিগুলো দেখেন এমপিসিলিনটা কিন্তু আছে, কাজে এখানে ভুল দেওয়া আছে, এমপিসিলিনটা ট্রু হবে প্রথমটা, সিপ্রোফ্লক্সাসিনটা ট্রু হবে, টেট্রাসাইক্লিনটাও কিন্তু ট্রু হবে। এই কোশ্চেনটা একটু ভুল আছে, একটু কারেক্ট করে নেবেন। পরের কোশ্চেন হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ, হাইড্রোক্সিক্লোরোকুইন আমরা জানি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস এটা ডিএমআরডি হিসেবে ইউজ করা হয়, ম্যালেরিয়াতে তো আমরা ক্লোরোকুইন দিই, এটাও জানি, এবং এসএলই এটা ডিএমআরডি হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ করা হয়, এই তিনটা ট্রু, বাকিগুলো ফলস। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগস আর অ্যান্টিডিপ্রেজেন্ট, অ্যান্টিডিপ্রেজেন্ট কী আছে আমাদের? মিট্রাজিপাইন দেখেন এখানে অ্যান্টিডিপ্রেজেন্ট ড্রাগ আমরা জানি, মিট্রাজিপান, ট্রেজোডন, তারপর হচ্ছে ডায়াজিপাম কিন্তু আমাদের সেডেটিভ হিপনোটিক্স, এটা অ্যান্টিডিপ্রেজেন্ট না, ফ্লুভোক্সামিন, ফ্লুক্সিটিন এগুলা, এবং হ্যালোপেরিডল কিন্তু আমাদের অ্যান্টিসাইকোটিক, কাজে এটা অ্যান্টিডিপ্রেজেন্ট না, কাজে হ্যালোপেরিডল এবং ডায়াজিপাম ছাড়া বাকিগুলো ট্রু। ফার্মাকোলজি শেষ কোশ্চেন হচ্ছে অ্যাট্রোপিন লাইক অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগস আর, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগের মধ্যে আমাদের এখানে 4টা ড্রাগই আছে টোটাল, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিপার্কিনসনিজম ড্রাগ, যেমন বেনস্ট্রোপিন, বেনহেক্সল, প্রোসাইক্লিডিন এবং অরফেনাডিন, এই 4টা ট্রু, বাকিগুলা ফলস। এখানে আছে সাইক্লোপেন্টোলেট এবং ডাইসাইক্লোমিন, এই দুইটা ফলস, বাকিগুলা ট্রু।